একদিন আমাদের রেজিস্ট্রেশন মোশন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের প্রজেক্টাইল মোশন শুরু হবে। প্রজেক্টাইল মোশন রাসেল গতি, খুব ইম্পর্টেন্ট। প্রজেক্টাইল থেকে কোশ্চেন থাকে প্রায়। প্রজেক্টাইল মোশন বলতে আমরা কি বুঝি, যে যখন কোন একটা বস্তুকে আমরা অনুভূমিক বা উলম্বের সাথে একটা নির্দিষ্ট কোণ করে আমরা ছুঁড়ে দিই উপরের দিকে, শুধুমাত্র অভিকর্ষের অধীনে তাকে আমরা বলবো প্রজেক্টাইল। যে কোনো একটা বস্তুকে যখন আমরা, ধরো এই যে তোমার এক্স ওয়াই প্লেন, এটা এক্স এটা ওয়াই, একটা বস্তুকে তুমি ছুঁড়ে দিয়েছে, এখানে ছুঁড়ে দিয়েছে, সে ধরে এরকম ভাবে এসে এখানে পড়েছে। তো ছোড়ার সময় যে বেগটা, সেটা আমি হচ্ছে ইউ বেগ দিয়েছি, তাই ইউ বেগ, এবং সেখানে আমি অনুভূমিকের সঙ্গে কোণটাকে ধরছি থিটা, তাহলে এটা হবে আমাদের প্রজেক্টাইল মোশন। এবং বডিটা তোমার তাহলে এইদিকে যাচ্ছে, আবার সে রিটার্ন করে একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাচ্ছে এবং আবার রিটার্ন করে গ্রাউন্ডে ফিরে আসছে। তো এখানে এই যে বেগে আমরা নিক্ষেপ করছি, মানে যে ভেলোসিটি দিচ্ছি, সেটাকে বলা হয় প্রক্ষেপ বেগ বা প্রজেক্টাইল ভেলোসিটি। এবং যে কোণটা থাকে এখানে, অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইল। এই ইউ এর দেখো দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে তোমার ইউ cos থিটা along x axis, ইউ cos থিটা থাকবে, তাই তো, আর একটা হবে ইউ sin থিটা along y axis। যেহেতু একটা কোণে ছুঁড়েছি ইউ ভেলোসিটিতে, তাহলে ইউ এর দুটো কম্পোনেন্ট, একটা ইউ cos থিটা along x axis, ইউ sin থিটা along y axis। এবার দেখো ইউ sin থিটা কিন্তু চেঞ্জ করবে ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি অ্যাক্টিং করছে কি ডাউনওয়ার্ড, তাই না? ইউ sin থিটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইউ cos থিটা একই থাকবে থ্রুআউট দ্য মোশন। ইউ cos থিটা একই থাকবে, মানে দিস velocity along x axis is constant, but this velocity changes every time due to gravity. তো আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা ইকুয়েশন অফ প্রজেক্টাইল, আমরা প্রজেক্টাইলের ইকুয়েশন বার করব, গতিপথের সমীকরণ, ঠিক আছে? Equation of the projectile. First of all, we have to calculate the equation of the projectile. মানে এই যে পাথটা, এই পাথটা কি রকম হয় তার ইকুয়েশন বার করতে চাইছি। তো আমাদের প্রথমে ধরো আমরা along x axis, তাহলে আমরা কি x ইকুয়াল টু vt ফর্মুলা তোমরা জানো। তাই x axis বরাবর যে ভেলোসিটি আছে সেটা হচ্ছে u cos থিটা ইনটু at a time t। যদি আমি ধরি, তাহলে x বরাবর যে কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে u cos থিটা ইনটু t। মানে আমি ধরে নিচ্ছি অ্যাজ ইফ যে t সময়ে বস্তুটা যে কোনো মুহূর্তে, ধরো এখানে আছে t বিন্দুতে, এবং t বিন্দুতে বস্তুটার কোঅর্ডিনেট হচ্ছে আমি x y ধরছি। তো x ইকুয়াল টু আমরা t সময়ে at পয়েন্ট p, সুতরাং x ইকুয়াল টু u cos থিটা ইনটু t, আর y ইকুয়াল টু কত লিখব, u sin থিটা along vertical ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার, তাই তো, হাফ gt স্কয়ার। তোমরা তো জানো এই ইকুয়েশনটা s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। মাইনাস কেন লিখলাম, যেহেতু যেটা উপরের দিকে, যেটা নিচের দিকে অ্যাক্ট করছে, আমরা উপরের দিকে যাচ্ছি, হ্যাঁ, মাইনাস লিখলাম। আর x বরাবর আমি বলেছি এই ভেলোসিটি একই থাকবে। তাহলে এখান থেকে যদি আমি t এর মানটা যদি এখানে সাবস্টিটিউট করি, তাহলে দেখো কি হচ্ছে, u sin থিটা ইনটু t এর মানটা কি হবে, x বাই u cos থিটা। তাহলে আমরা লিখলাম যে x বাই u cos থিটা মাইনাস হাফ g, t এর মানটা আবার আমরা পুট করছি x বাই u cos থিটা তারপর স্কয়ার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি u ক্যান্সেল হচ্ছে, x tan থিটা, x sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা মাইনাস হাফ g x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। তো আমরা তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, y ইকুয়াল টু x tan থিটা মাইনাস হাফ g x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। এটা আমরা এই ইকুয়েশনের সিমিলার টাইপে লিখতে পারি না, ax মাইনাস bx স্কয়ার, তাই না? তাহলে x আছে, x স্কয়ার আছে, বাকিগুলো সব কনস্ট্যান্ট, u cos থিটা tan থিটা সবই কনস্ট্যান্ট। তাহলে এক আর দুই কম্পেয়ার করলে, আর এই ইকুয়েশনটা একটা প্যারাবোলার ইকুয়েশন, অধিবৃত্ত। সুতরাং আমরা এখানে তাহলে বলতে পারবো the path of projectile প্যারাবোলা হয়ে যাচ্ছে।
রেক্টাইলিস প্যারাবোলা। অধিবৃত্ত মানে এই যে পথটা হচ্ছে সেটা হচ্ছে অধিবৃত্ত টাইপের। তোমরা এমনিতে অধিবৃত্ত দেখেছো নিশ্চয়ই ম্যাথমেটিক্যাল। অধিবৃত্ত বলতে আমরা এরকম টাইপের, তাই না? নির্দিষ্ট দিনে যাবে আবার ফিরে আসবে, এটা অধিবৃত্তের ইকুয়েশন চলে আসবে। এবারে আমরা ভেলোসিটি যদি আমরা এট এনি পয়েন্টে যদি বার করতে চাই, এখান থেকে দেখো ভেলোসিটি এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমরা ভেলোসিটি এট এনি পয়েন্ট বলতে আমরা এখানে পি পয়েন্টটাকেই ধরছি। এখানে যদি আমরা ভেলোসিটি বার করতে চাই, এখানে আমি ভেলোসিটি এখানে ছিল ইউ, আমি ধরছি এখানে ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এখানে ভেলোসিটি যদি ভি হয়, এই দেখো ভি এর দেখো সেখানেও আমার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এখানে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এদিকে হবে ভি কস থিটা, এদিকে হবে ভি সাইন থিটা। এখানে থিটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে, কিন্তু তোমরা ভেবে নিবে যে এই পয়েন্টটাকে আমি পি ধরছি, পি বিন্দুতে তার ভেলোসিটিটা আমি ভি ধরেছি, এবং ভি এরও দুটো কম্পোনেন্ট থাকবে, অ্যালং ভি অ্যালং এক্স হচ্ছে ভি। এটা তুমি অন্য অ্যাঙ্গেলে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে বা ভি এর তুমি এখানে দুটো কম্পোনেন্ট এইরকম ভাবে দিতে পারো, ভিএক্স এখানে এক্স বরাবর ভিএক্স আর ওয়াই বরাবর ভিওয়াই। তাহলে আমাদের এখানে ভেলোসিটি আমরা ভিএক্স ইকুয়াল টু আমরা লিখবো ইউ cos থিটা, কারণ আমাদের এই বরাবর একই ভেলোসিটি থাকবে, সেটা ভিএক্স। আর ভিওয়াই, ভিওয়াই সমান হচ্ছে ইউ sin থিটা, ইউ sin থিটা মাইনাস জিটি, তাই তো? ভি মানে কি, এই আমরা ইউ প্লাস এটি, ওই ফর্মুলা তোমরা জানো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ওয়াই বরাবর তাহলে কি হচ্ছে ইউ sin থিটা মাইনাস জি ইনটু টি। তাহলে এখান থেকে আমরা টোটাল ভেলোসিটি যদি বার করি, তাহলে ভি এর যে দুটো কম্পোনেন্ট, সো ভি ক্যান বি রিটেন অ্যাজ ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ, ভেক্টর ফরম্যাট তোমরা জানো, এবং ম্যাগনিটিউড অফ ভি ইকুয়াল টু মডুলাস অফ ভি ভেক্টর রুট ওভার অফ ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। এখান থেকে তোমরা যা আসবে সেটা বার করে নেবে, কিউ cos থিটা তার হোল স্কয়ার প্লাস sin থিটা মাইনাস জি তার হোল স্কয়ার। ভেলোসিটি এট এনি পয়েন্ট, এবং এখানে tan থিটা অ্যাঙ্গেলে তোমরা এখানে ক্যালকুলেট করতে পারো tan থিটা, বা tan এখানে থিটা না লিখে তুমি আলফাও করতে পারো, যে আজকে তো আমি এখানে tan আলফা ইকুয়াল টু নিশ্চয়ই তুমি লিখবে vy বাই vx, vy বাই vx, এবং সেখান থেকে vy মানে u sin থিটা মাইনাস dt বাই 2 cos থিটা। এখান থেকে তুমি আলফাও তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। এগুলো আমরা দেখাচ্ছি। এরপরে যে টপিক টার্মগুলো জানতে হবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট। তো প্রথমে আমরা জানবো যে ম্যাক্সিমাম হাইট কত হবে প্রজেক্টাইলের। একদম এগুলো তোমরা সিম্পলিফিকেশন মোশন থেকেই পাচ্ছ, কিন্তু তোমাদের পরীক্ষার সময় ডাইরেক্ট ফর্মুলা পুট করতে পারলে তাড়াতাড়ি হবে, আর যদি ক্যালকুলেশন করে কোএফিসিয়েন্ট মোশন থেকে তাহলে কিন্তু দেরি হবে। আচ্ছা, ম্যাক্সিমাম হাইট আমি ধরছি এই পয়েন্টটা নিশ্চয়ই ম্যাক্সিমাম হাইট হবে, এবং ম্যাক্সিমাম হাইটে যাওয়া মানে সেখানে ভেলোসিটি কিন্তু জিরো অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই তো? ম্যাক্সিমাম হাইটে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করতে চাইছি। তো ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করার জন্য তোমাদের যে ফর্মুলা তোমরা জানো, ভি স্কয়ার ইকুয়েশন অফ মোশন তোমরা জানো নিশ্চয়ই, এটা ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে ম্যাক্সিমাম y বরাবর নিশ্চয়ই ভেলোসিটি তোমার জিরো হবে, আর y বরাবর তোমার যে কম্পোনেন্টটা ছিল u sin থিটা তার হোল স্কয়ার মাইনাস 2g ইনটু s এর মানটা এই যে ম্যাক্সিমাম হাইটটাকে আমরা এই বলছি। তাহলে এখান থেকে আমরা h এর মানটা কত পাবো না, h ইকুয়াল টু u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এটাই হবে তোমার ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ফর দিস প্রজেক্টাইল আমরা এই ইকুয়েশন অফ মোশনটা ইউজ করেছি, সেখানে অ্যালং y কম্পোনেন্ট ফাইনাল ভেলোসিটি জিরো হবে, নিশ্চয় ম্যাক্সিমাম হাইটে তোমার শূন্য হবে, আর ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল অ্যালং y সেটা u sin থিটা মাইনাস 2g, s এর মানটাকে আমরা h পুট করছি, সেখান থেকে h এর মানটা পাচ্ছি, আর কিছুই না। একদম ডাইরেক্ট তোমরা এই ফর্মুলা ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করতে পারো, অথবা যদি বলো এরকম ভাবে ক্যালকুলেশন করতে বলবে, সেক্ষেত্রে তোমাদের একটু টাইমটা কিন্তু লেন্থি লাগে। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট এটা দেখতে চাইছি। টাইম অফ ফ্লাইট
ক্যাপিটাল টি বার করতে চাইছি। টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে কতটা সময় সে ওপরে আছে, মানে এই যে গ্রাউন্ড লেভেল থেকে আমি তাকে ছুঁড়েছি থ্রো করেছি, আবার সে গ্রাউন্ড লেভেলে কি চলে আসছে, এর মাঝখানে সে কতটা সময় অতিবাহিত করলো, উড্ডয়ন কাল। বাংলাতে আমরা এটাকে বলবো উড্ডয়ন কাল, ইংলিশে আমরা বলবো টাইম অফ ফ্লাইট। তো টাইম অফ ফ্লাইট এর জন্য আমরা কোন ইকুয়েশন অফ মোশন ইউজ করব, v can be u plus at, ওখানে কি আছে না, তাহলে আমরা এবারে আমরা দেখো দুটো ভাগে আমরা ভাগ করব, একটা যেতে সময় আবার একটা সর্বোচ্চ উচ্চতর থেকে আবার ফিরে আসতে সময়। তাহলে আমি প্রথমে এই ইকুয়েশন অফ মোশনটা আমি ইউজ করব, সেটা হচ্ছে v equal to u plus at। এই ফর্মুলাটাই যদি আমি যাওয়ার সময় যদি আমি ধরি t1 সময় লাগছে এবং আলটিমেট ফাইনাল ভেলোসিটি তোমার 0 হবে, ফাইনাল ভেলোসিটি 0 হবে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u sin থিটা এবং y সব দিচ্ছি আমরা মাইনাস g ইনটু t1, যেতে সময় লাগছে t1 এবং t1 সমান আমরা পাচ্ছি u sin থিটা বাই g, এটা আমরা পেয়ে যাচ্ছি। সিমিলারলি আসতেও তোমার সময় লাগবে, তোমার ফাইনাল ভেলোসিটি তোমার হচ্ছে ফাইনাল ভেলোসিটি হচ্ছে তোমার থাকবে যে ভেলোসিটিতে গেছে আবার সেই ভেলোসিটিতে ফিরে আসবে, মানে u sin থিটা ইকুয়াল টু 0 প্লাস g ইনটু t2। তাহলে সেখান থেকে আমরা t2 মানটা পেয়ে যাব একই, সেটা u sin থিটা বাই g। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট সেটা হবে t1 প্লাস t2 এবং সেটা হবে 2u sin থিটা বাই g। এটা তোমার টাইম অফ ফ্লাইট এর এক্সপ্রেশন। এখানে যেতে সময় লাগছে t1, এই ফর্মুলা থেকে বার করেছি, আসতে সময় লাগছে t2, সেটা আমরা এই ফর্মুলা থেকে বার করেছি। টোটাল টাইম অফ ফ্লাইট t1 প্লাস t2 ক্যাপিটাল T ইকুয়াল টু 2u sin থিটা বাই g। ডাইরেক্ট এই ফর্মুলা গুলো দিতে আমরা অ্যাপ্লাই করব ম্যাথমেটিক্স বলে দিলাম। আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, মানে কত এখান থেকে আমি থ্রো করেছি সে এখানে গিয়ে পড়েছি, তাহলে রেঞ্জ কতটা হবে, এই যে ডিসটেন্সটা, এটাকে আমি বলবো হরাইজন্টাল রেঞ্জ। তো হরাইজন্টাল রেঞ্জের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমরা কোন ইকুয়েশন ইউজ করব কেউ বলতে পারবে? হরাইজন্টাল রেঞ্জ, এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করি, হরাইজন্টাল রেঞ্জ। প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা হরাইজন্টাল রেঞ্জ। এখানে আমরা দেখো আমরা জেনারেলি রেঞ্জ মানে কি একটা ডিসটেন্স, ডিসটেন্স ইকুয়াল টু কি, আর x বরাবর তোমার ভেলোসিটি আমি বলেছিলাম u cos থিটা, সেটা কিন্তু একই থাকবে, ইউনিফর্ম ভেলোসিটি। তো আমরা ডিসটেন্স ইকুয়াল টু কি, ভেলোসিটি ইনটু টাইম, তাহলে v cos থিটা ইনটু টাইম বলতে গেলে কি টাইম অফ ফ্লাইটটা ধরব আমরা। টোটাল টাইম অফ ফ্লাইট বলতে কি টাইম অফ ফ্লাইট অলরেডি আমরা পেয়ে গেছি ক্যাপিটাল T, তাহলে আর হচ্ছে x ইকুয়াল টু vt, ওই ফর্মুলা অ্যাপ্লাই করছি, x এর জায়গায় আমরা এখানে r পুট করছি, যেটা আমরা হরাইজন্টাল রেঞ্জ বলছি। টি এর মানটা যদি এখানে পুট করে দিই তাহলে তুমি দেখো কি পাচ্ছ, এটা ইউ cos থিটা লিখবো, যে তুমি ইউ দিয়ে করছো, কারণ একবার ইউ একবার ভি তুমি করতে পারবে না, তো সবাই তোমাকে ইউ নালে ভি করতে হবে। তো এখানে 2u sin থিটা, তাহলে 2u স্কয়ার, তাহলে আমি একদম পুট করার পরে তুমি পাবে এটা 2 sin থিটা ইনটু cos থিটা বাই নিচে থাকছে g। তাহলে 2 sin থিটা cos থিটা মানে কি জানো, sin 2 থিটা, তাই তো? 2 sin থিটা cos থিটা মানে আমরা পেয়ে যাব sin 2 থিটা, তাহলে u স্কয়ার sin 2 থিটা বাই g, এটাই হবে তোমার হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা, u স্কয়ার sin 2 থিটা বাই g। তোমরা দেখে নাও t এর মানটা পুট করে দিয়েছি 2u sin থিটা বাই g, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি এক ডাইরেক্ট বেশি আমরা এখানে এই যে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, আমাদের ফর্মুলা তোমরা জানো ট্রিগোনোমেট্রি থেকে। তো এটা আমরা পেয়ে গেলাম r ইকুয়াল টু u স্কয়ার sin 2 থিটা বাই g। এবারে যদি আমরা বলি যে rটা কখন ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে এটা নিশ্চয় দেখো এই sin 2 থিটার ম্যাক্সিমাম কত হয়, sin এর ভ্যালু ম্যাক্সিমাম 1 হয়। তার মানে কি rটাকে যদি আমি r ম্যাক্স করতে চাই, মানে rটাকে যদি r ম্যাক্স, দেন sin 2 থিটাকে 1 হতে হবে, 1 মানে হচ্ছে sin 90 ডিগ্রি, তার মানে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে ম্যাক্সিমাম দূরত্বে যদি তুমি একটা বস্তুকে
খেলতে চাও তাহলে তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে, ঠিক আছে? এগুলো একদম তোমাদের প্র্যাকটিক্যাল নয়, তোমাদের যে খেলা হয় সেখানে তোমরা এগুলো দেখে চলো, ট্রেনিং নিতে হয়, ট্রেনিং এ কিন্তু এগুলোই শেখানো হয় অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন। তোমাকে যদি বলি যে একটা বস্তুকে তুমি সর্বোচ্চ উচ্চতায় তুলতে চাইছো, তুমি কিটা বেশি করবে? না তার ইনিশিয়াল ভেলোসিটি বেশি করতে হবে আর থিটাটাও বেশি করতে হবে, এবং থিটাটাও বেশি করতে তোমার হচ্ছে 90 ম্যাক্সিমাম। তাহলে এখানে আমরা তাহলে আরো একটা জিনিস আমরা যদি দেখি, তাহলে ম্যাক্সিমাম যদি হয় আর ম্যাক্স এর ভ্যালু তাহলে কত হবে? আর ম্যাক্স ইকুয়াল টু দেখো sin থিটা 1 হয়ে গেলে তাহলে u স্কয়ার বাই g চলে আসবে। এবং তুমি যদি হাইট ম্যাক্সিমাম করতে চাও, প্রক্ষেপ সীমা যদি সর্বোচ্চ হয় তাহলে হাইট কত হবে? তুমি ধরো সর্বোচ্চ দূরেও ফেলতে চাইছো আবার সর্বোচ্চ উচ্চতাতেও আনতে চাইছো, তাহলে তোমার থিটাটা 45 ডিগ্রি করলে এখানে এটা তোমার হচ্ছে sin 45 হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার মানে 1/2 লিঙ্ক স্কয়ার বাই 4g চলে আসছে, তাই না? তাহলে h এর মানটা তখন চলে আসছে u স্কয়ার বাই 4g। কখন? না যখন h টা আমি যখন r max এ অ্যাপ্লাই করছি। তো একটা রেশিও তুমি ক্যালকুলেট করতে পারবে সেক্ষেত্রে যে r max বাই h করলে তুমি কিন্তু 4 পেয়ে যাবে। হ্যাঁ, এটা তোমাদের একটা স্পেশাল ইয়ে দেখতে পারলাম। তো আমাকে এখন বলো তোমরা এটা এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের প্রতিটা স্টেপে কাজে লাগবে এবং মুখস্থ করে নেওয়াই ভালো। যদি তুমি ইকুয়েশন দিয়ে করতে পারো পরীক্ষার সময় ভালো, সেখানে সময় লাগবে। আর না হলে এই ফর্মুলাগুলো তুমি একদম এই যে এখানে এই ফর্মুলাটা একদম মুখস্থ রাখতে হবে। এই টাইপের ইকুয়েশন দিয়ে করবে, তোমার এখানে কিউ কত থিটা কত এর সঙ্গে কম্পেয়ার করে বার করতে হবে। ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট, হরাইজন্টাল রেঞ্জ, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এইগুলো তোমাদের মেটেরিয়াল সব দেওয়াই আছে, আমি জাস্ট একটু তবু বলে ফেললাম। তো এখন আমি এবারে গতি শক্তি এবং স্থিতি শক্তি, যেটা কাইনেটিক এনার্জি আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মানে সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি কত হবে কেউ বলতে পারবে? এই যে বডিটাকে আমরা ছুঁড়লাম ওপর দিয়ে, সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি কত হবে? জিরোটা তুমি কোন রেসপেক্টে করবে? ওয়াই কম্পোনেন্টের রেসপেক্টে করবে যে ওটা শূন্য হচ্ছে, তাই তো? এক্স কম্পোনেন্টের রেসপেক্টে আমি সব সময় থাকছি, তাই তো? এখানে সর্বোচ্চ উচ্চতাও কিন্তু এক্স কম্পোনেন্ট থাকছে 90, তার মানে জিরো হবে না। তুমি ওয়াই কম্পোনেন্টের রেসপেক্টে জিরো বললেও কিন্তু এক্স কম্পোনেন্ট তুমি যদি, আচ্ছা আমি তাহলে এই দিকটা মুছে দিচ্ছি, ওই দিকটা থাকছে, এই ছবিটা থাকছে, এই দিকটা মুছছি প্রথমে দিকটা। আর তুমি লাস্টে এসে তুমি একটু দেখে দিতে নিও, হ্যাঁ একটু তো দেরি হয়েছে তোমার, একে আমাদের এটা তো শুরু করতে একটু লেট হয়েছে। তো আমরা এই দিকটা মুছে আমরা সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি, তার কাইনেটিক এনার্জি আর ম্যাক্সিমাম হাইট আমরা বার করতে চাইছি। মানে 5 নম্বর পয়েন্টটা হচ্ছে কে এন্ড পি এট ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটে কত কেপি হয় সেটা আমরা দেখতে চাইছি। তো কাইনেটিক এনার্জি এটা হবে হাফ এম ইউ স্কয়ার, তুমি জানো। আর এখানে বললাম যে ইউ এর ইউ সাইন থিটা তো থাকবে না, শুধুমাত্র ইউ কস থিটা থাকবে, তাহলে ইউ কস থিটা তার হোল স্কয়ার, তার মানে হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। দেখো এটা হবে তোমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পয়েন্টে। কোন অসুবিধা আছে বুঝতে? আমি বললাম যে y কম্পোনেন্ট ভেলোসিটি থাকবে না, শূন্য, x component velocity is always remain from the movement. So that's why the kinetic energy as the highest point is this. And also potential energy, you know that potential energy can be mgh, you know the formula. তো সেখান থেকে আমাদের স্থিতি শক্তি কিন্তু সেক্ষেত্রে আমাদের u sin থিটা মানে ম্যাক্সিমাম, যদি এটাকে এই টার্মে লিখতে যাও তাহলে ফেরত হবে u sin থিটা তার হোল স্কয়ার, ওখানে মানে হাফ এম ইউ স্কয়ার sin স্কয়ার থিটা। সর্বোচ্চ বিন্দুতে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি যদি তুমি ক্যালকুলেট করো কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, তুমি দেখবে হাফ এম ইউ স্কয়ারই পাবে, কারণ হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল সমান, হ্যাঁ, টোটাল এনার্জি তুমি কিন্তু হাফ এম ইউ স্কয়ারই পাবে।
মানে সর্বোচ্চ বিন্দুতে তোমার গতি শক্তি হচ্ছে কাইনেটিক এনার্জিটা মিনিমাম হবে, পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হবে। সেই রেসপেক্টে ধরে টোটাল এনার্জি আমরা কাইনেটিক প্লাস পোটেনশিয়াল করে আমরা হাফ এম ইউ স্কয়ার পাচ্ছি। এবং মিনিমাম ভ্যালুটা কত না ইউ cos থিটা দিয়ে করব, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে ইউ sin থিটা দিয়ে করছি, এবং সেটা আমরা হাফ এম ইউ স্কয়ার পাচ্ছি। দেখে নাও এটা কনফিউশনটা লিখতে পারে, এটা আমাদের হয়ে গেল। মানে এই প্রজেক্টাইল মোশনে যেটা আমরা অ্যাঙ্গেল প্রজেক্টাইল বা ইনক্লাইন প্লেনের প্রজেক্টাইল, এই ইনক্লাইন প্লেন বলছি, সেটা হয়ে গেল। এবার আমরা আরো একটা প্রজেক্টাইল মোশন দেখতে পাই, সেটা হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন। এতক্ষণ আমরা অ্যাঙ্গুলার প্রজেকশন দেখছিলাম, এবার আমরা হরাইজন্টাল প্রজেকশনটা একটু দেখব। তার ক্ষেত্রে কি কি হতে পারে একটু দেখে নিই। ঠিক আছে, আমরা তাহলে এবার হরাইজন্টাল প্রজেকশনে চলে যাচ্ছি। তারপর আমরা এই দিকটা মুছে দিচ্ছি। এটা আমাদের অ্যাঙ্গুলার প্রজেকশন ছিল, এটা আমাদের অ্যাঙ্গুলার প্রজেকশন। অ্যাঙ্গুলার প্রজেকশন, এবার আমরা হরাইজন্টাল প্রজেকশনে যাচ্ছি, এই দিকটা মুছে দিচ্ছি। হরাইজন্টাল প্রজেকশন, হরাইজন্টালি আমরা থ্রো করছি। মানে ধরো কোনো একটা উচ্চতা থেকে, ধরো এটা তোমার গ্রাউন্ড লেভেল, কোনো একটা উচ্চতা, তোমার এই উচ্চতা থেকে তুমি থ্রো করছো, এই উচ্চতা, এই উচ্চতা থেকে তুমি কোনো একটা বস্তুকে তুমি এই বরাবর তুমি থ্রো করবে ইউ ভেলোসিটি। তো সেটা এই বরাবর থ্রো করলে সেটা ওই বরাবর যায় না, সে একটা নির্দিষ্ট ইয়ে দিয়ে এরকম ভাবে পড়তে থাকে, তাই তো? এরকম ভাবে হয় এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে তুমি ইউ গতি বেগে, হরাইজন্টাল গতিবেগ হচ্ছে এখানে হচ্ছে ইউ। তাহলে এখানে টি সময়ে বস্তুটার যে সরণ হবে সেটা আমরা লিখবো। ধরো এখানে বস্তুটা ধরো আজ টি সময়ে যে সরণটা হবে সেটা আমরা x ইকুয়াল টু ইউ ইনটু টি, x বরাবর তার ভেলোসিটি হচ্ছে ইউ, টি সময়ে সরণটা হবে x ইকুয়াল টু ইউ টি। আর y, y ইকুয়াল টু কত হবে? y বরাবর কোনো কিছু ছিল না প্রথমে, না প্রথমে কোনো কিছু ছিল না, তাহলে আমাদের y ইকুয়াল টু এখানে আমরা এটা শূন্য হয়ে যাবে মাইনাস হাফ জি টি স্কয়ার, এবং প্লাস হয়ে যাবে যেহেতু টিটা এটা আছে। তো এখান থেকে y মানে এখানে h, তাহলে h ইকুয়াল টু দেখো হাফ জি ইনটু টি এর মানটা আবার যদি বসিয়ে দিই এখান থেকে x বাই u তার হোল স্কয়ার, তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা? হাফ জি এক্স স্কয়ার বাই ইউ স্কয়ার। h ইকুয়াল টু এই যে এক্সপ্রেশনটা পেয়েছো, এই এক্সপ্রেশনটা আমাদের কি রকম টাইপের লাগছে? যে x স্কয়ার ইকুয়াল টু 2, মানে সেই x স্কয়ার ইকুয়াল টু 4y বা y স্কয়ার ইকুয়াল টু 4x, ওই টাইপের পাচ্ছি, এবং সেটা একটা অভিব্যক্তির ইকুয়েশন। মানে দেখতে পাচ্ছি এই যে পাতটা হচ্ছে, এই পাতটা কিন্তু একটা অভিব্যক্তিরই হচ্ছে একটা। এখানেও তোমার টাইম অফ ফ্লাইট বার করতে পারবে একই রকম ভাবে যেরকম করেছিল। মানে এই জি কে তো হাফ জি স্কয়ার বা এইচ, এখানে ক্যাপিটাল এইচ লিখবে, হাফ জি টি স্কয়ার। সেখান থেকে আমরা টি এর মানটা পেয়ে যাবো রুট ওভার অফ টুয়াইস এইচ বাই জি, এটা হবে টাইম অফ ফ্লাইট। আর একটা ডিভার করেছিলাম ম্যাক্সিমাম হাইট, তো দেখতে পাচ্ছ প্রক্ষেপ সীমা আর, আর মানে হচ্ছে তোমার ইউ ইনটু টি, তাহলে ইউ ইনটু রুট ওভার অফ টুয়াইস এইচ বাই জি। এগুলো তোমার হচ্ছে বিভিন্ন ইকুয়েশন হরাইজন্টাল প্রজেকশনের ক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ।
আর এখানে আরো একটা জিনিস বলে রাখি, এখানে যদি তুমি বলো যে এইটি সময়ে বস্তুটার উচ্চতা ধরো এখানে চলে এসেছে, ধরো এই উচ্চতা যদি হয়, সেক্ষেত্রে আমি তাহলে কিভাবে লিখবো, এটা কি পয়েন্ট, এবং কি পয়েন্টে তুমি ধরো সেক্ষেত্রে ভেলোসিটি আমি ধরছি p, এবং ভেলোসিটিটা আমি ধরে নিচ্ছি যে একদিকে তোমার ইউই থাকছে, এদিকে তোমার ইউই থাকবে, আর এদিকে তোমার জিটি অ্যাড করবে। জিটি এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ইউ একটা জিটি, এবং এটা যদি অ্যাঙ্গেলটা যদি আমরা ফাই ধরে নিই, তাহলে আমরা ভেলোসিটি এট এনি টাইম v ইকুয়াল টু তোমার vx স্কয়ার প্লাস vy স্কয়ার, ওই ফর্মুলা থেকে আমরা vx মানে v স্কয়ার আর vy মানে gt এই ফর্মুলা পেয়ে যাবো, এবং tan phi ইকুয়াল টু u বাই gt, tan phi ইকুয়াল টু u বাই gt। এটা পেয়ে যাবে ভেলোসিটি, আমাদের একটা ইকুয়েশন আছে। আচ্ছা, আর মানে কি, এই হরাইজন্টাল রেঞ্জ এতটা, তাই তো? আর মানে এক্স মানে কি, ভিটি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি না, এই বরাবর ভেলোসিটি কি আছে, এক্স বরাবর ইউ ইনটু টি, টি মানে আবার এটা পেয়েছি, বসিয়ে দিয়েছি। এটা তো হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা ফর হরাইজন্টাল প্রজেকশন, এটা ম্যাক্সিমাম হাইট, এই ম্যাক্সিমাম হাইট বলি, এটা তো তোমার হচ্ছে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা, ম্যাক্সিমাম হাইটটা এই সব দেখতেই পাচ্ছ এখানে, এটা ভেলোসিটি এট এনি পয়েন্ট বার করেছি, আর কিছু আমার দরকার নেই। এবার আরেকটা কেস আমি বলছি, ধর দুটো প্রজেক্টাইল আছে তোমার কাছে, দুটো প্রজেক্টাইল তুমি ছুড়েছো, একটাকে ধরো এরকম ভাবে আর একটা অন্যরকম ছুড়েছো, যা হতে পারছে, এটা ধরো ইউ ওয়ান ভেলোসিটিতে ছুঁড়েছো, আর এটা ধরো ইউ টু ভেলোসিটিতে ছুঁড়েছো। ওই ইউ ওয়ান টা হচ্ছে থিটা ওয়ান অ্যাঙ্গেল করছে, এবং ইউ টু টা যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে থিটা। তাহলে এদের ইকুয়েশন গুলো তুমি কিরকম ভাবে লিখবে, এক্স ইকুয়াল টু আমরা কি জানি, ইউ ওয়ান এর ক্ষেত্রে যখন লিখবো, হ্যাঁ এখানে আমরা ধরো দুটো এক্স ওয়ান মিটার লিখব, ইউ ওয়ান কস থিটা ওয়ান ইনটু টাইম টি, আর এক্স টু দ্বিতীয়টার ক্ষেত্রে ইউ টু কস থিটা টু ইনটু টি, এবং ওয়াই ওয়ান ক্ষেত্রে ইউ সাইন থিটা, ইউ ওয়ান সাইন থিটা ওয়ান মাইনাস হাফ জি টি স্কয়ার, আর ওয়াই টু দ্বিতীয়টার ক্ষেত্রে ইউ টু সাইন থিটা টু, যেমন লিখছিলাম আগে সেই ফরম্যাটে আমরা লিখছি, আর অন্য কিছু নেই। এবারে যদি তুমি x ইকুয়াল টু যদি তুমি x2 মাইনাস x1 করো, তাহলে ইউ উইল গেট দ্য ভ্যালু, দেখো থিটা কমন পেয়ে তুমি পেয়ে যাবে u1 u2 cos থিটা 2 মাইনাস u1 cos থিটা 1, তা পেলে পেলে। এবং y এর মানটাও তুমি যদি এখানে দেখো যে y2 মাইনাস y1 করো, সেক্ষেত্রে আবার একটা ভ্যালু পাবো, এবং হাফ জি স্কয়ারটা তোমার কেটে যাবে, তো দেখতেই পাচ্ছ। তো এখানে টি কমন নিলে একই রকম ভাবে sin থিটা 2 মাইনাস u1 sin থিটা 1। এবার x1 এর যে ভ্যালু পেলে, এবার y বাই x করলে u2 sin থিটা 2 মাইনাস u1 sin থিটা 1 বাই u2 cos থিটা 2 মাইনাস u1 cos থিটা 1, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট পেয়ে যাবে। তাহলে এটা তুমি দেখতেই পাচ্ছ। তো আমাদের তাহলে কি হবে না, একটা প্রাসের সাপেক্ষে অন্য প্রাস কিন্তু কোনো স্ট্রেট লাইন মোশন, বিকজ y ক্যান বি mx, কনস্ট্যান্ট মানে কি m কিন্তু x, তাহলে সেটা আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন, এটা বলতে চাইছি যে একটা প্রাসের সাপেক্ষে অন্য প্রাসের গতিপথ কিন্তু স্ট্রেট লাইন হয়, এটা সেটা দেখালাম, আর কিছু নয়। এবারে তোমরা কোশ্চেন অ্যানসারে চলে আসো, সবাই তোমাদের মেটেরিয়াল দেওয়া আছে, কোশ্চেন অ্যানসারে চলে আসো, আমাকে বলো কোনগুলো সলভ করবো আমি এখানে। এটা দেখে নাও আগে, আমাদের থিওরিটা মোটামুটি হয়ে গেল, আর কিছু বলার নেই। এবার কোশ্চেন অ্যানসারে এসে আমরা বলবো যে কোন কোশ্চেনগুলো আমি সলভ করবো।
প্রথমের দিকের গুলো একদম থিওরিটিক্যাল কোশ্চেন, হ্যাঁ, কোনো অঙ্ক নেই। তোমাদের দেখতে পাচ্ছ আশা করি, কোশ্চেন গুলো দেখতে থাকবে এবার। ওগুলো সব আছে সার্টিফিকেট দেখে নেবে, কোশ্চেন গুলো দেখা। কত নম্বর কোশ্চেনটা বলবো? মানে এখানে আমি বোঝাতে চাইছি দুটো ক্লাস যদি থাকে, একটা সাপেক্ষে অন্যটা যদি আমি দেখি তাহলে কিন্তু আমি স্ট্রেট লাইন দেখি। মানে এই যে একটা অধিবৃত্তাকার পাত দেখতে পাচ্ছি সেটা দেখবো না, স্ট্রেট লাইন যাচ্ছে। ওয়াই কাট এম এক্স কি যাচ্ছে, যেটা স্ট্রেট লাইন ভেরিফিকেশন, এটা বলতে চাইছি তার সাথে। ঠিক আছে। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে তোমার এখানে এসে হচ্ছে তোমাদের দেখি এই প্রথমের দিকে আমাদের হয়ে গেছে, মানে প্রজেক্টের মধ্যে একদম ডাইরেক্ট এখানে চলে আসতে পারো। হয়ে গেছে। আর পড়াচ্ছি প্রজেক্টাইল মোশন, ট্রায়াঙ্গুলার প্রজেকশন, এই যে ফর্মুলাগুলো সব লিখেছিলাম মনে পড়ছে? দেখো এইগুলো লিখেছিলাম। আইজন্ডার ম্যাক্সিমাম রেঞ্জ ট্র্যাজেক্টরি সব লিখেছিলাম। আইজন্ডার প্রজেকশন এইগুলো লিখেছিলাম। এটা ইনক্লাইন প্লেনে আরো একটা এক্সট্রা দিয়েছে, তুমি একদিন পর্যন্ত তোমার করতেই হবে, এটা তোমার আরো এক্সট্রা নলেজ দিতে হবে। এটা ছিল। এবং তার ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে আছে। হুম, এখানে আছে, যেটা না বুঝতে পারবে তোমরা বলবে। এখানে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, তোমাদের ওই কোশ্চেন দিয়েছে। আর যারা বাংলা মিডিয়াম তাদের কাছে স্টাডি মেটেরিয়াল আছে। হ্যাঁ, তোমাদের এতদূর পর্যন্ত তোমার দেখে বলে একটা হবে। তাই আমি দেখে দিলাম, হ্যাঁ, থিওরিটা দেখে কোশ্চেন গুলো দেখো। তাই তারা ইংলিশ ভার্সন আমি দেখিয়ে দিয়েছি। কত পাঠে বলে দাও তো এটা। ইংলিশ ভার্সন যারা আছে তারা হচ্ছে 2.14, 2.14 পেজ নাম্বার ইংলিশ ভার্সন। আর এমনি যারা বাংলা ভার্সন তারা দেখতেই পাচ্ছে। বলো কত নম্বরটা বলবো, বলো। প্রথমের দিকের গুলো একদম থিওরিটিক্যাল কোশ্চেন, একটু বুঝতে পারলে বুঝতে পারবে। শুনে প্রথম 17 নম্বর কোশ্চেন বলে দিতে হবে একটা, একটা বলতে হবে না। তো হ্যাঁ, চল। একটি বস্তুকে কে গতি শক্তিতে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হলো, বায়ু ঘর্ষণ উপেক্ষা করলে সর্বোচ্চ বিন্দুতে স্থিতি শক্তি কত হবে? তাকে এগুলো আমি মুছে দিচ্ছি এখন আপাতত। নম্বর কোশ্চেনে বলেছে একটি বস্তুকে কে গতি শক্তিতে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হবে। তো এখানে যে গতি শক্তি দিয়ে ছুঁয়েছে সেটা হচ্ছে কে, কে গতি শক্তিতে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছোড়া হবে। ঠিক আছে। তো এখানে বলছে ভাই ঘর্ষণ পরীক্ষা করলে সর্বোচ্চ বিন্দুতে স্থিতি শক্তি কত হবে। তাহলে এটা তাহলে ধরো তো এরকম ভাবে ধরো যে এটা করছে। তো এখানে সর্বোচ্চ বিন্দুতে স্থিতি শক্তি। তো আমরা তো অলরেডি আমরা দেখেছি যে সর্বোচ্চ বিন্দুতে স্থিতি শক্তিটা সর্বাধিক হয় এবং স্থিতি শক্তিটা পোটেনশিয়াল এনার্জি যেটা হাফ এম। এবং যেহেতু আমাদের এখানে কে গতি শক্তি বলে দিয়েছে, হাফ এম আমরা ইউ স্কয়ার লিখি, মানে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা তার হোল স্কয়ার। তার মানে এখানে হাফ এম ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা।
তার মধ্যে হাফ এম ইউজ করতে গেলে আমরা কে সাইন স্কয়ার থিটা, তাহলে সর্বোচ্চ কি হবে কে সাইন স্কয়ার থিটা, মানে সি অপশন তে হবে। হাফ এম ইউজ করার মানে হচ্ছে কি, ওকে, তাহলে জাস্ট অন্য কোনো কিছু না। তোমরা ইংলিশ ভার্সন তোমরা দেখো, যেটা নাম বুঝতে পারবে তোমার তো সব করতে আছে, তাই তো, যেটা নাম বুঝতে পারবে অবশ্যই বলবো, আমি সেটা পরে পরে আমি সব করে দেখে দেবো। হ্যাঁ, ইংলিশ ভার্সন আছে, আর যারা বাংলা আছে তারা দেখে নাও চেষ্টা। কত নম্বর? উনিশ। একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 40 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলে আরোহণকাল আর অবতরণকালীন অনুপাত কত? একদম সোজা। আরোহণকাল অবতরণকাল মানে জেড এর কত সময় আর এস এর কত সময়, অনুভূমিকের সঙ্গে 40, মানে এখানে অনুভূমিকের সঙ্গে বলেছে 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করে। তো আরোহণকালটা আমরা জানি Q1 ইকুয়াল টু ইউ sin থিটা বাই জি, তাই তো, এই ফর্মুলা আমরা জানি। তো আমরা ইউ sin 40 বাই জি এবং T2 যেটা অবতরণ সেটা একই লাইন, ইউ sin থিটা বাই জি। এবং সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলে যাবে না, এখানে যে পড়বে, এখানে যে পড়বে সেটাও কিন্তু তোমার সেম অ্যাঙ্গেলেই থাকবে। এখানে যে তুমি দেখো এটা 40 হবে, তো এখানে তাহলে ইউ sin এই sin 40 হবে। ও অনুপাত চেয়েছে, তাহলে তো 1 হয়ে যাবে, 1:1। অনুপাত চেয়েছে, আরোহণ কাল, এটা একটা আরোহণ কাল, এটা হচ্ছে অবতরণ কাল। So T1 by T2 you will get 1:1 because the same one again. তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমরা শুধুমাত্র গ্র্যাভিটির, এখানে শুধুমাত্র গ্র্যাভিটি অ্যাড করছি, তো যে অ্যাঙ্গেলে যাবে, যে ভেলোসিটি নিয়ে যাবে পড়বার সময় সেই অ্যাঙ্গেলে থাকে, সেই ভেলোসিটি থাকে, একদম সেম। আমরা যেমন বলি কোনো বস্তুকে সোজা উপরের দিকে উঠালে যে এখন নির্দিষ্ট উচ্চতায় বেগটা শূন্য হয়, আবার যে বেগে তুলেছে আমার সেই বেগেই কিন্তু পড়ে ভূমিতে, ঠিক সেরকম ভাবে এখানেও একই রকম আমরা ধরতে হবে। যেহেতু শুধুমাত্র অভিকর্ষের অধীন, কোনো কিছু ঘর্ষণ করে আমরা ধরছি না, বাইরে বাধা ধরছি না। হুম, দেখে নাও একটু কোশ্চেন গুলো, পরে অঙ্কগুলো সলভ করে দেবো, একটু বলে দাও। 27, হ্যাঁ এটা ওটাই জেনারেল প্রজেকশন। 27 এ কি বলেছে দেখো, 27 বলেছে একটি টাওয়ারের শীর্ষবিন্দু থেকে কোন বস্তুকে অনুভূমিক দিকে 10 মিটার/সেকেন্ড গতিবেগে ছোড়া হবে। বস্তুটি 45 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠে আঘাত করলে টাওয়ারের উচ্চতা কত হবে? হ্যাঁ মানে এই কেসটা অনুভূমিক দিকে 10 মিটার/সেকেন্ড বেগে হয়েছে, বস্তুটা বলেছে 45 ডিগ্রি কোণে, এখানে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে 45 ডিগ্রি করলে, অ্যাকসেপ্ট করলে। তো আমরা এখানে আমরা যে কোনো বিন্দু সেই পি নিয়েছিলাম না, মনে পড়ছে, এক্স ওয়াই ধরেছিলাম, দিয়ে তার এইদিকে ভেলোসিটি এইদিকে ভেলোসিটি করে আমরা বার করেছিলাম, এবং সেক্ষেত্রে আমরা ধরেছিলাম যে এই অ্যাঙ্গেলটা যদি ভি হয় এবং এখানে যদি ফাই হয়, তো আমরা tan ফাই মানে আমরা ধরেছিলাম যে ভিএক্স বাই ভিওয়াই। তো ভিএক্স মানে হচ্ছে তোমার এখানে 10, আর ভিওয়াই, ভিওয়াই মানে হচ্ছে প্রথমে তো কোনো ছিল না, জিটি, জিটি জি মানে 10 কিন্তু এবার তার সময়টা জি ইনটু টি, হ্যাঁ 10 মানে আমরা তো দেখেছিলাম ভিওয়াই বাই ভিএক্স, ভিএক্স মানে ভিএক্স।
45 ডিগ্রি কোণে বলা, এখানে বলে দিই যে tan 45, তাহলে এখানে এটা তুমি ভিওয়াই রাখো, ভিওয়াই 10/VY, তাহলে VY ইকুয়াল টু তোমার 10, VY তুমি 10 পেয়েছো, তোমার কি চেয়েছো টাওয়ারের উচ্চতা কত, VY সমান 10, উচ্চতা 10 মিটার পার সেকেন্ড। এবার টাওয়ারের উচ্চতা আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস, মানে এই উচ্চতা বার করতে বলছি, এটা স্কয়ার প্লাস 2gh, ওই ফর্মুলা থেকে যদি আমরা করি, আলটিমেট তোমার 10 হয়েছে, এটা ইনিশিয়ালি তোমার 0 ছিল, twice into 10 into h, তাহলে h ইকুয়াল টু 10/20, মানে হাফ, মানে 0.5 মিটার, 0.5 স্কয়ার, আচ্ছা এটা 100 হয়ে যাবে, সরি 5 মিটার। তো অপশন তো হবে তোমার এই, দেখো আমরা প্রথমে কি বার করলাম যে y বরাবর তার ভেলোসিটি কত, সেটা আমরা ওই ফর্মুলা থেকে আমরা দেখলাম y বরাবর ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। এবারে y বরাবর আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করেছি, y বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, h টা বার করতে চাইছি 100/20 ইকুয়াল টু 5। ওকে, অপশন তো আছে A, 27A। 26 বলবো, আচ্ছা 26 এর মানে তার আগের অঙ্ক বলছে, বুঝতে পারছো? এখানে বলেছে একটা অভিকর্ষের অধীনে কোন একটা, তোমরা কিন্তু বেঙ্গলি এটা দেখতে পারো, ওদের কাছ থেকে মানে দুটো তো দেওয়া আছে না, এদিকে দেখনি বলে ইংলিশ, ইংলিশ শুনতে তোমরা তো বেঙ্গলি তো বুঝতে পারবে তাহলে কিছুটা, আর এমনিতে ইংলিশ ভার্সনটা তোমরা দেখে নিবে, কোনো অসুবিধা হলে আমি বলে দেবো, আর বাংলা ভার্সনটা তোমরা দেখে তোমরা খুব সুন্দর দেখতে পারো, তার কোনো সুবিধা হবে। তবে একই একই কোশ্চেন এখানে সেখানে কোনটা বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন দুটো টাইপের করা আছে, একই টাইপের কোশ্চেন থাকে। তো তোমরা তোমাদের গ্রুপে যদি দেওয়া থাকে মেটেরিয়ালসটা, বাংলা ভার্সনটা দেখতে পারো। আমি যত নম্বরগুলো দিয়ে দিয়ে পড়াচ্ছি, তো 26 যেমন 26 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে বস্তুর সঞ্চার পদের সমীকরণ দিয়ে দিয়েছে y ইকুয়াল টু x মাইনাস x স্কয়ার বাই 2, তো বলছে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এটা তোমাকে কোশ্চেন করে দেবে। তোমরা এমনিতেও আমি কোশ্চেন দিয়ে উঠে বলছি, বুঝতে পারছো তো? একটা বস্তু গতিপথের সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে কত উচ্চতা উঠবে সর্বোচ্চ, কি করে বার করবে এটা, কি করে বার করবে? একটা বস্তু মানে ওই যে মানে এই গতিপথের যে সমীকরণ সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে বলছে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। এটা আমরা দেখো আমাদের যে নরমাল ইকুয়েশন তোমরা পড়েছিলে আজকে ওই অ্যাঙ্গুলার প্রজেকশনে, কি বলেছিল, x tan থিটা মাইনাস হাফ জি এক্স স্কয়ার বাই ইউ স্কয়ার cos স্কয়ার থিটা, পড়েছিলেন না এটা আগে? এটা নরমাল ইকুয়েশন আমরা জানি, তাই পড়েছি। তো এটার সঙ্গে এটা যদি তুমি কম্পেয়ার করো, তুমি দেখো tan থিটা ইকুয়াল টু 1 পাচ্ছ, তার মানে তুমি থিটা 45 ডিগ্রি পেয়ে যাচ্ছ। আর একটা জিনিস দেখো, হাফটা তো হাফ আছে, এক্স স্কয়ারও আছে, তার মানে কি জি বাই ইউ স্কয়ার cos স্কয়ার থিটা, সেটা যদি তোমার 1 হতো, কারণ এর সঙ্গে এটা কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে থিটা আবার 45 ডিগ্রি, তার মানে তুমি এখানে জি এর মানটা 10 পুট করে দাও, ইউ স্কয়ার cos 45 মানে 1/2 তার হোল স্কয়ার মানে হাফ ইকুয়াল টু 1, তাহলে তুমি এখানে পেয়ে গেলে যে ইউ স্কয়ার সমান হচ্ছে 20, তাহলে ইউ মানে হচ্ছে আচ্ছা ইউ স্কয়ার মানে 20 তুমি পেয়ে গেলে। আর সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা তুমি আগে পড়েছো কি, ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, তাই না? ফর্মুলাটা নেই দা, তুমি দেখো ইউ ইউ স্কয়ার পেয়ে গেলে, থিটা পেয়ে গেলে, আর কি দরকার তোমার, আর কিছু দরকার আছে? থিটাও পেয়ে গেছে, sin 45 তার স্কয়ার মানে হাফ চলে আসবে, আর 2 into 10 এটাকে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তোমার এখানে হাফ চলে আসবে, হাফ মিটার, মানে সি অপশন চলে আসবে, বুঝতে পারছো? দেখতে পারো তোমরা বাংলা ম্যাটেরিয়ালটা ধরো, এখানে কিন্তু সবকিছু সি অ্যান্সার চলে আসবে। এরকম ভাবে আমাদের ইকুয়েশন কম্পেয়ার করে করে আমরা বার করে দিচ্ছি। দেখো আমাদের গিভেন আছে এটা, আমরা জানি এইটা, তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার করে আমরা থিটা আর ইউ স্কয়ার এর মানটা বার করে নিলাম, দিয়ে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা ইনপুট করে দিলাম, আমরা ওই ডেল্টা ভ্যালু পাবো, কিছু না।
ওই জন্য আমি বললাম না তোমার মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ তুমি বলতে স্যার তাহলে এই দিকে তাহলে মুখস্থ রাখতে হবে, রাখতে পারলে ভালো, নানা রকম ভাবে ক্যালকুলেশন করে দেখবি। আমি যেন বারবার আমি প্রথম থেকেই বলে এসেছি যে ডাইরেক্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারলে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে, না ইকুয়েশন যদি তুমি ড্রাইভ করে অ্যান্সার দাও একটু দেরি হবে। বলেছি এরকম পড়ানোর সময় বলেছি। বলো নেক্সট কি লেখা আছে ওটা? তুমি লিখেছো? নেক্সট 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 দেখে নাও তাড়াতাড়ি কোশ্চেন গুলো দেখে নাও, যেগুলো পারবে না মনে হচ্ছে আমাকে বলো, আমি বোর্ডে অ্যান্সার করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ 31 এটা বলো থিটা আর 90 মাইনাস থিটা মানে লিখে পড়ে 31 এর অ্যানসার এই 31 এর অঙ্কটা দেখো সবাই 31 কি বলেছে আমি বলে দিচ্ছি, আমি একটা প্রবলেমটা দেখিয়ে দিই। বলছে একটা বস্তুকে থিটা কোণে নিক্ষেপ করেছে, এটা তোমার থিটা কোণ, এটা থিটা কোণ, আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা কোণ, মানে এইটা যদি তোমার থিটা হয় তাহলে এই দিকটা কত 90 মাইনাস থিটা তো হবেই, তাই তো? এটা তো y অ্যাক্সিস, এটা তো x অ্যাক্সিস, তোমরা জানো। এটা যদি তোমার থিটা হয় তাহলে ওপর অ্যাঙ্গেল দেখতে কত হবে 90 মাইনাস থিটা হয়। তো এখানে বলছে যে তাদের পক্ষের সীমা হয় একই গতিবেগে দুটি বস্তুকে একই গতিবেগে একটা থিটা কোণে একটা 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করা হয়, তাদের পক্ষের সীমা হয় r। বস্তুটি দ্বারা আরোহিত সর্বাধিক উচ্চতা যদি h হয়, h1 h2 যদি হয়, তাহলে r এর সঙ্গে h এর সম্পর্ক কোনটা? আচ্ছা নরমাল ভাবে তুমি ভাবো, তুমি আর এর এক্সপ্রেশন তুমি কি জানো? তুমি আজকেই পড়েছো হরাইজন্টাল রেঞ্জ ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি, এটা পড়েছো আজ। তো আমি ধরছি একই গতিবেগ এবং থিটার মানটা আমি প্রথমে আমি থিটা ধরেই করছি, তারপরে এটা ঠিকই আছে। আর গুণফল যে এটা সেটা বলেছে আরই হবে এবং সেটা বলেছে 90 মাইনাস থিটা, তারপর সাইন অফ 2 ইনটু 90 মাইনাস থিটা বাই জি, সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা করলে কত হয়ে গেল সাইন 2 থিটা। 2 ইনটু 90 মাইনাস থিটা মানে কি সাইন 180 মাইনাস 2 থিটা। আরে একটু সিম্পলিফাই করে নাও, যদি বুঝতে অসুবিধা হয় একটু দেখেই নাও। সাইন 180 মাইনাস 2 থিটা বাই জি, সেটা তোমার দেখো ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি আর ওই জন্য বললো যে দুটো তুমি থিটা কোণেই করো আর 90 মাইনাস থিটা কোণেই করো, আর এটা তোমার রেঞ্জ কিন্তু একই হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে যে ম্যাক্সিমাম হাইটের যে ফর্মুলাটা সেটা কি ছিল ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই জি হবে, আর এর ক্ষেত্রে কি হবে এটা h1 হচ্ছে আর h2 সেটা হবে ইউ স্কয়ার সাইন অফ 90 না 90 মাইনাস থিটা তার হোল স্কয়ার সাইন স্কয়ার 90 মাইনাস থিটা এখানে হোল স্কয়ার দেয় না, ঠিক আছে? সাইন 90 মাইনাস থিটা মানে cos স্কয়ার থিটা, জানো তো? cos স্কয়ার থিটা বাই জি। এবারে বলি যে আর আর এইচ এর মধ্যে সম্পর্ক তোমাকে বার করতে হবে, তাহলে এটা হচ্ছে তোমার h1 এর ভ্যালু, এটা হচ্ছে তোমার h2 এর ভ্যালু, দুটো ক্ষেত্রে r এর ভ্যালু একই হচ্ছে, এটা তুমি দেখে নিয়েছো কোশ্চেনও সেভেন করেছি, দুটো ক্ষেত্রে r এর ভ্যালু একই হবে কিন্তু h1 h2 হবে, কিন্তু h1 h2 এর সঙ্গে r এর কি সম্পর্ক এই দেখো। তাহলে আমাকে h1 h2 কে এমন ভাবে কিছু করতে হবে যাতে আমি r এর ভ্যালুটা পাই। কিভাবে করলে তাহলে h1 h2 এর গুণ করি আমি কি পেতে পারি? কারণ সাইন 2 থিটা আছে তো, 2 থিটা পেতে গেলে আমার সাইন থিটা cos থিটা গুণ থাকতে হবে, এটা তুমি বুঝতেই পারছো। তাহলে গুণের দিকে আমাকে যেতে হবে, তাহলে h1 h2 আমি গুণ করছি, দেখো h1 h2 যদি আমি গুণ করি তাহলে u টু দি পাওয়ার 4 চলে সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাই নিচে জি জি মিলে জি স্কয়ার করে ফেলি। এইটাকে আমি দেখো সাইন থিটার ফর্মে নিয়ে যাচ্ছি, দেখো এটা 1/4 u টু দি পাওয়ার 4
বাই 4g স্কয়ার, কিন্তু দেখো এখানে আমি তাহলে কি করব 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি না? দেখো 2 স্কয়ার মানে 4 কেটে দিলাম। একটু ভেবে দেখো তুমি, তাহলে u টু দি পাওয়ার 4 ইনটু sin স্কয়ার 2 থিটা টাইমস অফ sin স্কয়ার 2 থিটা বাই 4g স্কয়ার। তার মধ্যে দেখো এই ইউ এটা হবে তোমার আর স্কয়ার, আর স্কয়ার করলে তুমি নিশ্চয়ই 1/4 অফ আর স্কয়ার পাচ্ছ, মানে h1 ভ্যালুটা তুমি এটা পেলে। তার মানে r ইকুয়াল টু 4 রুট ওভার অফ h1। হ্যাঁ বি। দেখো আমি কি করলাম না করলাম, আমি আরো একবার রিপিট করছি। দুটো ক্ষেত্রেই আর এর ভ্যালু একই হচ্ছে, আমরা সেটা দেখতেও পাচ্ছি। এইটা এইটা এই ক্ষেত্রে h1, এই ক্ষেত্রে h2 এটা আলাদা ছিল। তাহলে আমি কিভাবে h1 h2 এর সঙ্গে r এর সম্পর্ক নির্ণয় করব? কারণ প্রতিটা আছে তো, তাহলে এটা নিশ্চয়ই আমার গুণ করতে হবে। তো গুণ করে দেখালাম, তো নিচে কোন কমন নিয়ে অপারেট 2 স্কয়ার করেছি, ঠিক আছে? তো এটা 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 মানে r স্কয়ার, মানে r এর যে এক্সপ্রেশন তুমি দেখতে পাচ্ছ r স্কয়ার বাই 4, তার মানে r ইকুয়াল টু দিস। আর কিছু না, তুমি কোডিং করেছি অ্যাকর্ডিং টু দ্য অপশন। তারপরে এই ফর্মুলাগুলো মনে রাখি, জানো তো, যার এটা রুট ফর রুট অফ h1 h2 মানে দুটো যে এক পদ্ধতির হয়, এটা মাইনাস থিটা দিয়ে হয়। বলো নেক্সট। ওকে কি বলছো? এই কিছু বলে কিছু হবে না, আমাকে বলো কি প্রশ্নটা। অন্য কথা বলছো, ফিজিক্স ছাড়াও অন্য কথা চলছে, তাই তো? এটা ফিজিক্স এর কিছু কথা বলি আমি। তোমাদের কি তোমরা এমনি দেখো এটা, হয়তো ডেলিভারিটা তৈরি তো দেখতে থাকো, কারণ এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো দেখে নাও, তারপর তোমাদের এই একটা পড়ে দেবো, তারপর বাকি বাড়িতে দেখবে যে আপনারা আর কি আছে। নেক্সট টপিকে চলে যাবে, কিন্তু আমরা জানি এই এটা শেষ করে আমরা বাকি চলে যাবে। ইন্টার্নশিপ শুরু হবে মনে হচ্ছে। তুমি একটা বলো, তুমি কি বলছো না? একটাই বলেছো, আর বলতে পারছো না? এখন স্যার 33-এরটা করে দিন। 30। আচ্ছা 33 এরটা দেখো সবাই পারবে তো? 33 এরটা সবাই পারবে কেউ? এখন অঙ্কটা একটু পড়ে নাও। 33 যদি টি সময়ে একটি 33 টি সময়ে একটি প্রাসের গতিপথের কোন বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে x ইকুয়াল টু দিস আর y ইকুয়াল টু দিস, তাহলে তার পক্ষে বেগ বলতে, বেগ বার করতে হবে, আমাদের x y স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। কি করতে হবে তাহলে? বেগ মানে কি? স্যার dx বাই dt করতে হবে। হ্যাঁ ডেরিভেটিভ করতে হবে, আমাদের dx dt y dt করতে হবে, তারপরে dx dt মানে dx x dy বের করতে হবে। এটা বুঝলি তো? হ্যাঁ আসুন। বলছি এখানে আপনি যেগুলো পড়াচ্ছেন সেগুলোর সাথে সাথে এদের একটুখানি ওই ভার্সন করতে হলে প্রবলেম হবে, যে যেটা ভার্সনের প্রবলেম হবে বুঝতে বাংলায়, সেটা ইংলিশে স্যারকে জিজ্ঞেস করে দিবি। বা যদি যেটা বাংলা বুঝতে পারছিস না সেটা সঙ্গে সঙ্গে স্যারকে ইংলিশে জিজ্ঞেস করে দিবি। বুঝতে পেরেছিস কথাটা? ক্লিয়ার তো? স্যার যে এতক্ষণ যেটুকু শুনেছিস বুঝতে পারছিস না? পারছিস না? পারছিস তো? পারছিস তো? যদি না পারবি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা স্যারকে জিজ্ঞেস করে দিবি যে স্যার ইংলিশে কি হবে বা কি ব্যাপার সেটা বুঝে নিবি। ঠিক আছে? আর ওই অনলাইনে যারা আছে ওদেরও মাঝে মাঝে জিজ্ঞেস করবি, যা ইংলিশে প্রবলেম হবে ওরা নিশ্চয়ই একটু জিজ্ঞেস করে নিবি, বলে দেবে স্যার। ঠিক আছে? এইটাই বলার জন্য। থ্যাংক ইউ। তো আমাদের কোঅর্ডিনেট কি আছে? x ইকুয়াল টু t প্লাস 2t স্কয়ার মাইনাস t কিউব। এখান থেকে আমরা dx টা বার করে নেব, dx dt, তাই তো? 1 মাইনাস 4t মাইনাস 3t স্কয়ার, তাই তো?
এবার y দেয়া আছে, y is given √3t minus 5t square plus t cube, তাহলে dy equal to কি dy by dt, এবং dy dt করলে এটা √3 minus 10t plus 3t square। তো আমরা v এর মান আমরা নির্ণয় করব, তাই তো আমরা v কে আমরা কিভাবে লিখব, vx i cap plus dy j cap ভেক্টর ফরম্যাটে, এবং v এর মান আমরা মডুলাস অফ v ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু √, vx স্কয়ার প্লাস dy স্কয়ার। তো vx এর যে মান এসেছে এখানে বসো, 1 minus 4t minus 3t square তার হোল স্কয়ার প্লাস 3 minus 10t plus 3t square তার হোল স্কয়ার। স্যার কিছু আছে তাই তো, a plus b plus c তার হোল স্কয়ার এর ফর্মুলা আছে। আচ্ছা যাই করি আমি শুধু এখানে অপশন দেখিয়ে রাখি, 1 একক 3 একক 2 একক 5 একক। তো এখানে কাটাকুটি আমরা দেখতেই পারি, a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca ওইটি করতে হবে। ও এটি করে আমার মনে হয় না কোন অ্যান্সার আসবে এখানে, এখানে যে অপশন গুলো এগুলো দেওয়া আছে তোমার এখানে দেখে নাও, তোমার অপশন গুলো কি কি আছে সেটা থেকে তোমার করতে হবে। 33 That's 4 That's 4 একটা আপনার यस অপশনটা রাইট ঠিক। তো ঠিক আছে, তো আমরা যদি আমরা করি তাহলে একবার দেখে নাও একটু, আমার মনে হয় টি কে একটু নির্দিষ্ট সময়ে দেওয়া থাকলে সেটা আমরা খুব ইজিলি বার করতে পারবো। তো টি কে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে তার গাইড করব, এখানে তো কোনো অন প্রিন্টিং সেটা আছে মনে হয়, তবু আমরা করে দেখে নিচ্ছি একটা। তো আমি করছি, তোমরাও যাবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca নিশ্চয়ই জানো। তো 1 plus 16t square plus 9t to the power 4 plus 8t minus 24t cube minus 6t square। এটা একটা হলো সলভ, কারণ আমি যাবে কি হবে কি হবে, এক নম্বরে করতে যাবে 3 plus 100t square plus 9t to the power 4 plus 2ab that 20√3 into t plus 2bc 60t cube plus 2ca 6 3 square। এটি আসবে এখানে কাটাকুটিটা দেখো, t কিন্তু সামথিং না দিলে না এটা তাহলে দেখো এখানে আমরা t টু দি পাওয়ার 4 এর পাওয়ারটা দেখি কোথায় কোথায় আছে, 9 আর কেউ 4 এর পাওয়ার নাই, তাহলে 18 t টু দি পাওয়ার 4। এবার t কিউব এর পাওয়ার দেখো, হ্যাঁ -24 প্লাস 60 মানে কত হয় প্লাস 36 তাই তো, t কিউব হলো t টু দি পাওয়ার 4 t কিউব, t স্কয়ার দেখো 16 কোথায় 6 মানে 10 হলো 10 110 110 plus 6√3 into t square। ঠিক আছে তো, এবারে t এর পাওয়ার দেখো t 8 plus 20√3, তাহলে 8 plus 20√3 into t। এবারে কনস্ট্যান্ট 1 আর কোথায় 3 4 4 হ্যাঁ। এবারে দেখো প্রত্যেকটাই টি আছে তাই তো, এবারে ভি যদি তুমি টি কে যদি শূন্যতে পার করো তাহলে দেখো এটা চলে যাবে √4 মানে 3 এরকম, উত্তরটা চলে আসবে ভি। এবারে তোমার এখানে না এটা দেওয়া নাই, টি
ক্যালকুলাস মধ্যে অ্যাকচুয়ালি বার করতে পড়ে যায় তো 1 2 3 তারপর শিখতে পারেন কি ক্যালকুলেশন মানে হলো 1 2 করলে তুমি কি এর মানটা 1 2 করবে সব জায়গায় 2 বললে 2 গুণ করবে আমার মনে হয় কি ক্যালকুলেশন মধ্যে আছে তোমাদের এখানে অ্যানসার দিয়েছে কত জানো 8 টা না 2 একক কারণ কি ক্যালকুলেশন মধ্যে দেওয়া আছে সেটা থেকে আমি বলে দিলাম কি তোমরা বুঝতে পারছো কি বলছি আমাদের যদি এরকম কোঅর্ডিনেট দেয়া থাকে x y কোশ্চেনে আমাকে বেগ বার করতে বলেছে বেগ মানে আমাকে x dy বেগ মানে তোমার দিস এটা এদিকে জিনিস কিন্তু বুঝতে পারছো মানে এবারে হ্যাঁ এতটা আমার বড় অ্যানসার আসছে না জেনারেলি কারণ ওখানে তুমি চয়েস গুলো দেখতেই পাচ্ছ তোমার ওই কি বলে এই অপশন গুলো চয়েস করছি অপশন গুলো থেকে তোমার নিশ্চয়ই মনে হয় না এটা হবে তো আমি বলছি কি কারণে শূন্য ভোট করে দাও তাহলে সবগুলো ছিল বাকি পড় থাকবে তোমার দুই এক তাই এটাই অ্যান্সার আছে তোমার দিয়ে এখন একটু আমার মনে হয় এখানে একটা টি ক্যালকুলাস শূন্যতে বার করতে বলেছে তারপর বেগ টি ক্যালকুলাস শূন্যটা প্রিন্টিং মিস্টেক আসছে নিয়েছে তোমরা এগুলো দেখতে থাকো কোনো ভার্সানে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে আমি বারবারই বলছি তোমার একটা আমি দেখে দু চারটে অঙ্ক আমি লাস্টে করিয়ে দেবো আগে রেটটা শেষ হয়ে যাবে তোমাদের ম্যাটেরিয়ালটা দিতে আমি দুটো অঙ্ক করিয়ে এটাকে আমি শেষ করে দেবো কি জিনিস ওখানে অঙ্ক দেখবে এখানে ইংলিশ আর জিনিস তো নেক্সট হ্যাঁ কত বললে ও পরের উপরে প্রক্ষেপ কোণ dy বাই dx বার করবে টি ক্যালকুলেশন হলে খুব ভালো নাহলে এরকম করবে এখানে দেখো তারপরের অঙ্কটা তোমাদের দেখতে পাচ্ছ আশা করি সবাই tan phi বা tan theta তারপর সেটা আমাদের জেনারেলি x এর সঙ্গে যদি আমরা কোণটা করি তাহলে dy বাই dx আর যদি আমরা y এর সঙ্গে কোণ করি এখানে তো কোনো কিছু বলেনি না কোনো কিছু বলেনি তাহলে এখানে জানি আমরা এই দিকে কোনটাই করি তার মানে হচ্ছে তোমার vx বাই vy করি না vx বাই vy আমরা যেটা থিওরিতে পড়েছি তো আমরা vx vy এর মান তোমার দেওয়া আছে কেন √3t minus 5t square plus t cube by √3 minus 10t plus 3t square তুমি বলবে স্যার এটা কিভাবে পেলাম না আমরা পড়েছিলাম ওখানে দেখবে যখন আমরা এরকম করে পড়ছে তো এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা এদিকে একটা এটাকে আমরা ফাই ধরে দিলাম দেখো এদিকে জিপি ধরে দিলাম এদিকে দিচ্ছিলাম এদিকে ভিএক্স বা যাই বলে এদিকে ভিওয়াই তো এখানে ভিওয়াই থাকলে tan ফাই মানে হচ্ছে পারপেন্ডিকুলার মানে ভিএক্স বাই ভিওয়াই তো সেখান থেকে পাচ্ছি তো এখানেও তোমার টি ক্যালকুলেশন শূন্যকে যদি তুমি করো তাহলে কি হবে tan ফাই টি শূন্য বুক করে দিলে জাস্ট 1/3 মানে tan 30 তাহলে ফাই ইকুয়াল টু 30 কোন 30 এর সাথে আছে এর তো তাহলে আমার টি ক্যালকুলেশন শূন্যই হবে এটা তোমরা লিখে নিতে পারো হ্যাঁ 60 দিয়ে তাহলে এবারে বললাম দুই কোণটা এবার কার সঙ্গে করছে তোমার যদি এই দিকে কোণটা করতো তাহলে তোমার কি হতো ভিওয়াই বাই ডিএক্স হতো তাহলে এগুলো tan 60 হবে কিছু তো বলে দেয়নি এখানে একটা দেওয়ার মধ্যে একটা গন্ডগোল আছে অঙ্কটা ক্লিয়ার কারণ তোমার অ্যাকর্ডিং টু তোমার স্টাডি মেটেরিয়ালে যে অঙ্ক দিয়ে আছে সেখানে tan ফাই করলে আমরা ভিওয়াই বাই ডিএক্স হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেকশন আর হরাইজন্টাল প্রজেকশনে তোমার হচ্ছে এখন dx by dy করছি যেটা করবে তোমার ওরকম ভাবে এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে আমি আবার বলতে চাইছি যে তোমার কোশ্চেনটা সম্পূর্ণ নেয় একটা নেক্সট কোশ্চেনে যাও তোমার dy by dx বা dx by dy করবে তোমরা এখানে একটা অ্যানসার পাবে সম্পূর্ণ নেয় নেক্সট যারা অনলাইন আছো সঞ্চিতা সৃজিতা আর নাজিবুল তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে হ্যাঁ হ্যাঁ স্যার নেক্সট কোশ্চেন কতগুলো কোশ্চেন আছে আমাদের কাজটা কোশ্চেন আছে তো আমরা এখন আছি হচ্ছে কমপ্লিট করে যাচ্ছি মোটামুটি ঠিক 46
46 সবাই দেখো, সবাই দেখবে যে যখন বলবেন সেটা কিন্তু সবাইকে দেখতে হবে। যদি পারো তাহলে তোমরা করে লিখো, আর না হলে আমি করে দেব। 46। এটা ভালো অঙ্ক। অঙ্কটাকে পড়ো নিজেরা সবাই, আমি তারপরে প্রবলেমটা বলে দিচ্ছি। পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত শত্রুপক্ষের ঘাঁটি থেকে একটি মিসাইল সর্বোচ্চ পাল্লায় সেনাবাহিনীর দিকে নিক্ষেপ করা হলো। অধ্যয়ন করলে মিসাইল থেকে দেখা যাবে সেনা ঘাঁটিতে বিপদ সংকেত পাঠানোর জন্য কত সময় পাওয়া যাবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যখন ইন্ডিয়া পাকিস্তান লড়াই হয়, শত্রুপক্ষের ঘাঁটি সেনা ঘাঁটির মধ্যে একটা ইয়ে চলে, তো ঠিক সেরকম মিসাইল ছড়াছড়ি হয়, তো ঠিক না, সেরকম টাইপের অবস্থা। তো আমাদের ওই পাকিস্তান বর্ডারের কাছে তো হয় এরকম না। তো 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি শত্রুপক্ষের ঘাঁটি থেকে একটি মিসাইল মানে ধর কোন একটা বস্তুকে ছুঁড়ছে একটা অ্যাঙ্গুলার ডাইরেকশনে, সর্বোচ্চ পাল্লায় মানে কি ম্যাক্সিমাম দূরত্ব যাবে, হরাইজন্টাল রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ পাল্লা বলবে সেনাঘাটির দিকে নিক্ষেপ করা হবে। তাহলে সর্বোচ্চ পাল্লার যে ফর্মুলা তোমরা জানো আর ম্যাক্স, এবং sin 2 থিটা সেখানে 1 হয়, তাই তো? তার মানে u স্কয়ার বাই g, এই ফর্মুলা। সর্বোচ্চ পাল্লার যে ফর্মুলা সেটা হচ্ছে u স্কয়ার বাই g। আর কি বলেছে? হ্যাঁ, সর্বোচ্চ পাল্লায় সেনাঘাটির দিকে নিক্ষেপ করা হবে, শত্রুপক্ষের ঘাঁটিতে। তো দুটো ঘাঁটি আছে, আমি বলি এটা শত্রুপক্ষ, এটা হচ্ছে সেনাবাহিনীর ঘাঁটি। তো এখান থেকে এখানে ছুঁড়েছি, তো অর্ধেক পথে তাকে দেখতে পেয়েছি, তাহলে বলি বিপদ সংকেত, এটা হচ্ছে সেনাঘাঁটি, তো সেনাবাহিনী আছে, এটা হচ্ছে শত্রুপক্ষের ঘাঁটি, এটা ছুঁড়েছি মিসাইল। তো এই অর্ধেক পথে আমরা দেখতে পেয়েছি, তার মানে কি এই অর্ধেক টাইমের মধ্যে তাকে আবার জানাতে হবে সেনাবাহিনী, তবে সে মানে ইয়ে মিসাইল ছুঁড়বে বা অ্যান্টি মিসাইল ছুঁড়বে, সেটা মিসাইলটাকে ইয়ে করবে। তো যাই হোক, বুঝতে পারছি জিনিসটা। তো এটা হচ্ছে তোমার 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এটা তোমার বলে দিয়েছি। শত্রুপক্ষের থেকে সেনাবাহিনীর যে দূরত্ব সেটা হচ্ছে 50 কিলোমিটার। তাহলে এখান থেকে আমাদের এটা ধরো 50 দেওয়া আছে, 50 কিলোমিটার, কিলোমিটার মনে আমাদের ক্ষেত্রে এটা করবে 50 × 10 কিউব 50 × 10 কিউব ইকুয়াল টু u স্কয়ার বাই g। সেখান থেকে আমরা u এর মানটা পেয়ে যাব, এই যে u যে ভেলোসিটিতে ছুঁয়েছে u, সেটা আমরা পেয়ে যাচ্ছি u স্কয়ার ইকুয়াল টু 50 × 10⁴, আমরা 10 স্কয়ার × √50, মানে u এর মানটা, তাই তো? মানে 100√50 আছে, এত মিটার পার সেকেন্ড u এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বলেছি যে সেনা ঘাঁটিতে বিপদ সংকেত পাঠানোর জন্য কত সময় পাওয়া যাবে। এই যে অর্ধেক সময় দেখেছি, দেখেই যখন শুনেছে তখন তো বুঝতে পারেন, যখন অর্ধেক পার চলে এসেছে তখন দেখতে পেয়েছে। তো যাই হোক, আমার এই টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইটের কি ফর্মুলা তোমরা জানো? বলো, t = 2u sin θ/g। এটা হচ্ছে টোটালটার জন্য। তাহলে আমাদের যখন হাফে এসছে তখন দেখতে পেয়েছে, বা এটা বার করে তার হাফ করতে হবে, বা তুমি এখানে 2u এর জায়গায় শুধু u sin θ/g করতে পারো। তাহলে এখানে 2 ইনটু আমি সবটাই বার করছি, টোটাল টাইম অফ ফ্লাইটটা কত লাগবে, টোটাল টাইম কত লাগবে শত্রুপক্ষ থেকে সেনাঘাঁটি যেতে। তাহলে 2 × 100 × √5 √50 সরি সাইন অফ, আর সর্বোচ্চ ইয়ে সূর্য মানে তো বুঝতেই পারছি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবেই, আর এটা তোমার 10 জি এর মান আমরা সবসময় 10 পুট করছি এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর সর্বোচ্চ পাল্লায় ছুঁড়ছে মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম, মানে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে তোমরা বুঝতেই পারছো 2 × 10 × √50 × 1/√2,
তো এটা ক্যালকুলেশন করতে হবে তোমার। দেখো 20 ইন্টু রুট 25, তার মানে 20 ইন্টু 5, তার মানে 100 সেকেন্ড সময় লাগবে শত্রুপক্ষ থেকে সেনাঘাটে যেতে। আমি অর্ধেক সময় লেগেছি, তাহলে আমার এখানের অঙ্ক অনুসারে আমার তাহলে কত সময় পাবো না 50। তাহলে অ্যান্সার আমার কত চলে আসবে? বি, বি অ্যান্সার চলে আসবে। আমি 100 অ্যান্সার নেব না, কারণ আমি অর্ধেক সময় দেখেছি ডিসাইড দেখে, অর্ধেক সময় পাবো, তাহলে 100 হাফ হচ্ছে 50, বি অ্যান্সার। খুব ভালো অঙ্ক, এরকম ভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে তোমাদের। আর আমি থিটা কেন 45 ডিগ্রি পুট করলাম না, সর্বোচ্চ পাল্লাই হয়েছে সাইন থিটা 1 মানে থিটা 45 ডিগ্রি, একদম ফর্মুলা। তো এমনি একটা তো আমি স্কেচ করেছি, ওটা আঁকতে পারো নাও পারো, এমনি বেসিক জিনিসটা হচ্ছে এটা। 50 টা একদম থিওরি গো। এক্স দূরত্বে অবস্থিত একটি পাহাড়ের দিকে কাট করে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একদম সমান দেখা দিচ্ছে, আমাদের গোলা কত উচ্চতায় পাহাড় কাটা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো 50 একটা দেখা যায় সবাই, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি। এক্স দূরত্বে অবস্থিত একটি পাহাড় আছে, ধরো তুমি এখানে আছো, এখানে একটা পাহাড় আছে এক্স দূরত্বে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে, মানে একটা মিসাইল ছুটছে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে, মানে এই থিটা তো পাহাড়। তার মানে তোমরা কত উচ্চতায় পাহাড়কে আঘাত করবে, তাহলে এটা ধরো তোমার গেল যে ধরো আমি জানি না কত উচ্চতায় করবে, তো আমি এখানে উচ্চতায় করবে, তারপরে বলবে কত উচ্চতায় আঘাত করবে, এই উচ্চতায় আঘাত দিয়েছি। তোমার প্রাথমিক ডেটা ইউনিট বলেছে এবং থিটা কোণ বলে দিয়েছি, এক্স দূরত্বে অবস্থিত পাহাড়। তাহলে একই রকম ভাবে উচ্চতার যেহেতু এখানে কেস বলে দিয়েছি, তোমার হচ্ছে আমরা ওই যে ওয়াই, ওয়াই ডিস্টেন্স এক্স টাইম থিটা মাইনাস হাফ এক্স স্কয়ার বাই বি স্কয়ার কস স্কয়ার, এটা আমাদের সঞ্চারপদের সমীকরণ লিখেছিলাম না, তাই তো? এটাই তো লিখেছিলাম আমরা সঞ্চারপদের যে সমীকরণ, এটা আমরা এটাই লিখেছিলাম। তাহলে এইটাই উত্তর হয়ে যাবে, কত দূরত্ব বলতে একদম থিওরি যাবে একদম। আমি বারবার বলছি না, এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতেই হবে, দেখতেই পাচ্ছি মুখস্থ রাখতে হবে বললে নেক্সট। স্যার 52টা বলুন। 52 প্রক্ষেপ কোণ একই রেখে কোন গ্রাসের সর্বাধিক উচ্চতা 5% বৃদ্ধি করা হলো, প্রক্ষেপ সীমা কত বৃদ্ধি পাবে? 52 দেখো একটু, প্রক্ষেপ কোণটাকে একই রাখছি আর সর্বাধিক উচ্চতা 5% বৃদ্ধি করছে, তাহলে প্রক্ষেপ সীমাটা কত বৃদ্ধি পাবে? আচ্ছা এইচ আর আর এইচ যে ফর্মুলা সর্বাধিক উচ্চতা এইচ, এইচ এর ফর্মুলা কি ছিল? ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g ছিল তো। আর 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 মানে হরাইজন্টাল রেঞ্জ, প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমার ফর্মুলা কি ছিল? ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি, তাই তো? এই দুটো কেসে কি দেখতে পাচ্ছ যে সর্বাধিক ম্যাক্সিমাম হাইট আর হরাইজন্টাল রেঞ্জ, এটা সর্বাধিক উচ্চতা, মানে h is proportional to r is proportional to u square,
দুটো ইউজ করার সঙ্গে প্রপোর্শনাল এবং বলেছে যে সর্বাধিক উচ্চতা 5% যদি বৃদ্ধি করা হয় তাহলে প্রক্ষেপ সীমা কত বৃদ্ধি পাবে। এটা যদি তোমার 5% বৃদ্ধি করে তাহলে প্রক্ষেপ সীমা সেটাও তো ইউজ স্কয়ারের উপরই ডিপেন্ড করছে। এটা যদি 5% বৃদ্ধি করে এটাও তো 5% বৃদ্ধি হবে। এখন কিন্তু ইউর প্রপোর্শনালিটি থেকে তোমরা বানাইতে পারছো যেহেতু এটা H is proportional to R proportional to U square, তো এটা 5% বৃদ্ধি করা মানে এটাও 5% বৃদ্ধি হবে। কোনটা যেহেতু একই রাখছে থিটাটা একই রাখছে যে থিটাটা একই তোমরা জানো থিটা একই থাকছে থিটা সেম দুজনের ক্ষেত্রে থিটা ইজ সেম ফর অল থিটা সেম জি সেম তাহলে ইউ স্কয়ারের উপর ডিপেন্ড করছে এবং এটা 5% বৃদ্ধি করলে এটাও 5% বৃদ্ধি হবে। এটা হলো যে নলেজ থেকে তোমরা বলতে পারবে। এটা তো কি অপশন চলে আসবে বি 5%। এবারে তারপরে কোশ্চেনটা রাখো এর সাথে 53 সেটা কিন্তু এতটা সহজ নয়। 53 টা রাখো যে আগের প্রশ্নে উদ্যয়ন কাল মানে টাইম অফ ফ্লাইট যেটা কত বৃদ্ধি পাবে আর টাইম অফ ফ্লাইটের এক্সপ্রেশনটা নিশ্চয়ই তোমরা জানো টি 2u sin থিটা বাই জি। এখানে কিন্তু ইউ স্কয়ার নাই ইউ আছে দেখতেই পেয়েছো তার মানে এখানে যেমন দুটোর ক্ষেত্রে ইউ স্কয়ার ছিল থিটা সেম বলে দিয়েছিল তার মানে আমরা বললাম এটা 5% এটা 5% দিতে হবে তাহলে কিন্তু এর ক্ষেত্রে দেখো ইউ আছে শুধু ইউ স্কয়ার নাই তাহলে আমাদের এখানে একই রকম ভাবে আমরা নলেজ করব যে t proportional to root over of t proportional to root over of h তাই না h টা যেহেতু ইউ স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল তাহলে আমরা বলতে পারবো t proportional to root over of h তাহলে আমাদের কইতে কত পার্সেন্টেজে বার করতে হবে তাই তো আর পার্সেন্টেজে বার করা মানে হচ্ছে চেঞ্জ মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল তাই তো t ড্যাশ মাইনাস t ইনটু 100% করলেই আমরা পার্সেন্টেজে পেয়ে যাব। তো এটা বলেছে আমাদের 5% বৃদ্ধি হয়েছে কোনটা না h টা 5% বৃদ্ধি হয়েছে তাই তো 5% বৃদ্ধি হওয়া মানে কি এটা বলে যে প্রপোর্শনাল টু রুট ওভার অফ h তাহলে এখানে এটা হবে 1.5% 1.05 1.05h minus root over of h 5 root over of h into 100%. তাই না এটা লিখতে পারবো কিনা t dash মানে হচ্ছে এটা নিউ যেটা টাইম অফ ফ্লাইট সেটা 5% বৃদ্ধি পেলে এখানে h টা আমাদের যেহেতু প্রপোর্শনাল আছে এই ফর্মুলা থেকে আমরা লিখছি 1.05 তাহলে 1.05 এটা ক্যালকুলেশন করতে হবে দেখো h টা কেটে যাবে তুমি বুঝতেই পারছো আর এটা তোমার 1.05 এর রুট করলে কত হয় 1.05 এর রুট করলে কত হবে এটা তো আমি করে দেখাতে হবে অ্যাকচুয়ালি 1.05 এর রুট আমরা করি না কিভাবে করি এক একটা পয়েন্ট খেলো 0.5 তাহলে এখানে 0 চলে এলো দেখতে পাবে তোমার শিখতে হবে জিনিসটা তোমার হচ্ছে আগে দ্বিগুণ হয় তুমি 1.025 মানে এখানে তোমার এখানে দেখতেই পাচ্ছ তাহলে সেটা কিন্তু তোমার 2.5% বৃদ্ধি পাবে যেটা 5% বৃদ্ধি পাচ্ছিল সেখানে 2.5% হবে এটা তোমার ক্যালকুলেশন করলে তোমার এটা অ্যাকচুয়ালি আসবে তোমার হচ্ছে 0.25 আসবে এটা কিন্তু 100% করতে হবে এই হিসাবে কেটে যাবে এটা হবে 2.5% দিতে পারবে 0.025 ছিল না 2.5% দিতে পারবে এবং এই অ্যানসার তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে স্কয়ার রুট অফ 1.05 স্কয়ার টু তোমরা দেখবে 1.025 এর কাছে পাবে এটা তোমরা মোবাইলে দেখে নিতে পারো তোমার কাছে যেহেতু এখন কলিং এটা জেনে রাখতে হবে এই স্কয়ার রুটের কেসটা রুট
1.0 total. Yes, 1.0 is the right. But next. Percentage এর অঙ্ক ছিল এগুলো ভালো। আচ্ছা 58 এর অঙ্কটা পারবে কেউ? 58 তার আগে যদি কিছু আটকে থাকে অবশ্যই বলো সেটা। আমি 58 দিচ্ছি। দেখেছো কোশ্চেনটা করবো? ঠিক আছে করে দিচ্ছি। 58 এর টা দেখো। তার আগে যদি কিছু আটকে থাকে অবশ্যই বলবে, হ্যাঁ? আমি বললাম সেটা। আমি বললাম তো যে তার আগে কিছু বলা দরকার নেই, একদম কমন না। বলেছে একটি সিঁড়ির উপরের ধাপ থেকে ইউ গতিবেগে একটি বলকে অনুভূমিক দিকে ছড়া হলো। প্রতিটি ধাপ 24 সেন্টিমিটার চওড়া, 18 সেন্টিমিটার উঁচু। ইউ এর মান কত হলে বলটি এসে 11 নম্বর ধাপে পড়বে? মানে সকলে একদম সিঁড়ির যে উপরের যে ধাপ সেখান থেকে একটা বলকে অনুভূমিক দিকে ছড়েছে। ধাপ আছে 24 সেন্টিমিটার করে চওড়া, 18 সেন্টিমিটার করে উঁচু। অনুভূমিক দিকে ছুঁয়েছে এবং বলছে ইউ এর মানটা কত হলে বলটি এসে 11 নম্বর ধাপে পড়বে? তাহলে 11 নম্বর ধাপে পড়লে তোমার এখানে হরাইজন্টাল যে দূরত্ব সেটা নিশ্চয়ই তোমাদের বার করতে হবে, আর হচ্ছে আর ভার্টিক্যাল যে দূরত্ব 18 সেন্টিমিটার উঁচু সেটা তোমাকে বার করতে হবে। সেন্টিমিটারে দেওয়া আছে, তুমি মিটারে কনভার্ট করে নিতে পারো। তাহলে আমাদের হরাইজন্টাল যে দূরত্ব এটা হবে সেটাকে যদি আমি এক্স বলি, এক্স সেটা 24 সেন্টিমিটার করে চওড়া, মানে 0.24 ইন্টু 11, সেটা হচ্ছে হরাইজন্টাল দূরত্বটা দেখাবে এবং সেটা তোমার চলে আসবে মোটামুটি 2.64 এর কাছে। ভার্টিক্যাল যে দূরত্ব হাইট সেটা হবে তোমার 18 সেন্টিমিটার, মানে 0.18 ইন্টু 11 সেটা আমাদের ক্যালকুলেশন করে চলে আসবে 1.98 এর কাছে। এবারে বলেছে এর মান কত হলে, তাহলে এর মান তোমাকে জানতে চেয়েছি। তাহলে আমাদের এইচ, এইচ মানে কি হাফ জিপি স্কয়ার তোমরা জানো, আর এইচ এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি 1.98 ইকুয়াল টু হাফ ইনটু 10 ইনটু টি স্কয়ার। এখান থেকে আমরা টি এর মানটা পেয়ে যাব, কত পাবো? 19.8। তারপর কি করবে? 5 দিয়ে ডিভাইড হবে, 0.15 4 8 5 9 45 6 30 ইকুয়াল টু √0.396। মানে কত সময় লাগলো ওই 11 নম্বর ধাপে এসে পৌঁছাতে সেটা আমরা বার করছি। 396 এর তোমার হচ্ছে এই করতে হবে 0.1296248 9 99 81 এর 1 8 26। নামাচ্ছি, আমি একটা সুন্দর
মানে তোমাকে দেখে শিখতে হবে। তো বলতে গেলে দুটো আসবে, অ্যান্সার তোমার 0.3636, 0.636 এর কাছে আসবে টাইমটা। তারপরে x ইকুয়াল টু তোমার হচ্ছে vt, ওই ফর্মুলা থেকে আমরা ইউটি, সেখান থেকে আমরা x এর মানটা আমরা পেয়েছি 2.64 হরাইজন্টাল যে ডিসটেন্স, এবং u এর মানটা বার করব, এবং এটা এই টাইমটা হচ্ছে তোমার 0.636, সেখান থেকে আমরা u এর মানটা পেয়ে যাব 2.64 বা 0.636, এবং এখানে অ্যান্সারটা চলে আসবে তোমার হচ্ছে পরের পেজে একদম ঠিক আছে, চারের পেজ চলে আসছে 4 মিটার পার সেকেন্ড। অ্যান্সার তোমার ঠিক চলে আসবে। আমি আরো একবার বলছি, এটা হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স, এটা হরাইজন্টাল ডিসটেন্সটা কতটা, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স 11টা সিঁড়ির জন্য, এবং এই ফর্মুলাকে ভার্টিক্যাল ডিসটেন্স থেকেই হয়, সেখান থেকে টাইমটা পেয়েছি, আর হরাইজন্টাল থেকে আমরা x কে ইউটি থেকে আমরা ইউটা পেয়ে গেছি। ঠিক আছে বাচ্চা, বলো তারপর তোমাদের আর কোথায় কিছু আটকেছে? হ্যাঁ সৃজিতা কিছু বলবে? না স্যার, নেটওয়ার্কের জন্য কেটে গেছিল। তারপরে কিন্তু এখন মোটামুটি পারবে বলে মনে হচ্ছে, তাকে তোমরা বলো 45, 45 মানে তোমাদের আগে, হ্যাঁ এরকম একদম সিম্পল গো, 45 কে পারবে অঙ্কটা? দেখো আমি অঙ্কটা বলে দিচ্ছি। একজন খেলোয়াড় একটি বল নিক্ষেপ করার ফলে সেটি 2 সেকেন্ড পরে অপর একজন খেলোয়াড়ের হাতে আসে, খেলার মাঠে খেলেছে, একজন বল নিক্ষেপ করে 2 সেকেন্ড পরে অপর একজন খেলোয়াড়ের মাঠে হাতে এসে বলটি মাঠ থেকে কত উচ্চতায় উঠতে থাকে। মানে এখানে তোমার টাইম অফ ফ্লাইটটা দিয়ে দিচ্ছে 2 সেকেন্ড, মানে একজন খেলোয়াড় থেকে অপর একজন খেলোয়াড় সেটা বলছে যাচ্ছে 2 সেকেন্ডের, টাইম অফ ফ্লাইটটা তোমার দিয়ে দিচ্ছে, বলছে তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে, উচ্চতাটা তোমাকে বার করতে বলেছে এইটা, তাই তো? প্রতি খেলোয়াড়ের উচ্চতা আবার বলেছে 1.5, মানে এরা আবার বলছে 1.5 এর থেকে মানে গ্রাউন্ড লেভেল, মানে খেলোয়াড়ের তো একটা উচ্চতা আছে না, 1.5 থেকে 1.5, 1.5। সুতরাং তুমি এখন এখানে বার করে এই টাইম, তাহলে তার সঙ্গে 1.5 যোগ করে দিলে তুমি পেয়ে যাবে। কি প্রবলেম অ্যাপ্লাই করবে তুমি বলো? হ্যাঁ, t equal to 2u sin theta by g, time of flight, total time of flight এর ফর্মুলা এই যে লিখেছি, ওখানে লেখা আছে, দেখে লেখা আছে। তো t এর মান 2 পুট করতে, আর কি বলে তার এই চার্জ দেয়নি। এখানে তোমার হচ্ছে জি তুমি জানো, থিটা কিন্তু তুমি জানো না থিটা, তার মানে এই ফর্মুলাতে এখন করলে থিটা কিন্তু আননোন হয়ে যাবে তোমার কাছে, থিটা আননোন হয়ে যাবে। এখানে জি ক্যালটি ইউ প্লাস এ, ওই ফর্মুলাতে ধরো টি দেয়া আছে, টি দেয়া আছে, এর মানটা আমি করে বার করতে হবে তার আগে, এটা হচ্ছে তোমার শূন্য, এখানে থেকে লোকটা জানি না। আচ্ছা আমরা তাহলে একটু একটু করে পড়ি, হ্যাঁ এই যে এখান থেকে এত দূর পর্যন্ত যে যাবে সেখানে তোমার ম্যাক্সিমাম হাইটে গেলে তোমার হচ্ছে দেখো এই দিকটা তো 1 সেকেন্ড লেগেছে, এই দিকটা 1 সেকেন্ড লেগেছে, আমাদের এদিকে নিয়ম যে ইউনিফর্ম মোশন আছে, আমরা এই দিকটা 1 সেকেন্ড, এই দিকটা 1 সেকেন্ড, আমরা এটাই বলি।
তাহলে এই যে 1 সেকেন্ড যেতে সেখানে যদি আমি ভি ইকুয়াল টু যদি ইউ প্লাস এটি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে যে তোমার ভেলোসিটি শূন্য হয়, সর্বোচ্চ উচ্চতা শূন্য, ইউ আমি জানি না, আর এই এর মানটা জি উপর দিকে যাচ্ছে বলে এটা 1 সেকেন্ড। তাহলে ইউ এর মানটা হয়ে গেল আমার 10। দেখো ইউটা আমি বার করে ফেললাম ফার্স্ট রাউন্ডে। এবারে আমি কি করব না উচ্চতা, উচ্চতা মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কয়ার, এই ফর্মুলা থেকে যদি আমরা দেখি ইউটা হচ্ছে তোমার 10 ইনটু 1 প্লাস হাফ ইনটু 10, এটা মাইনাস হয়ে যাবে কিন্তু উপর দিকে আমরা ওঠার সময় দেখছি হ্যাঁ, ইনটু 1, 10 মাইনাস 5 তার মানে 5, তাহলে এখানে 5 মিটার উঠছে, তাহলে এইদিকে 5 যুক্ত 1.5 কত হবে 6.5, 6.5 মিটার উঠবে, কি অ্যানসার করব। আমি কিন্তু এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম না এখানে, কারণটা হচ্ছে আমি থিটা জানি না, থিটার জন্য আমার অসুবিধা আছে। আমি এখানে ফার্স্ট রাউন্ডে 1 সেকেন্ড সময় লেগেছে, সেইটাকে ধরে আমরা ইউ পেয়ে গেছি, এবং সেখানেই আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এস পেয়ে গেছি। এস মানে হচ্ছে হাইট, এটা ধরে এখন 5। ওকে, আমি এটা করলাম না কারণ আমি থিটা জানি না, তাহলে এই ফর্মুলাই হচ্ছে। নেক্সট 69, চলো 69 এর দেখা চলো। 69, একটি বস্তুকে এমন ভাবে ছোঁয়া হলো যাতে তার সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগের মান প্রত্যেক বেগের মানের অর্ধেক। ভালো করে প্রবলেমটা কাটে, ভালো করে বোঝো, প্রবলেমটা ভালো করে বুঝলে সলিউশন হয়ে যাবে। প্রবলেমটা বুঝতে পারলে সলিউশন হবে, প্রবলেম ভালো করে ক্লিয়ার আছে। তো 69, সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগের মান প্রত্যেক বেগের মানের অর্ধেক। তাহলে বস্তুটির দ্বারা অতিক্রান্ত উলম্ব এবং অনুভূমিক দূরত্বের অনুপাত করছে। আচ্ছা, উলম্ব দূরত্ব মানে সর্বাধিক উচ্চতা, আর অনুভূমিক দূরত্ব মানে হরাইজন্টাল রেঞ্জে হাফ। মানে এরকম ভাবে তো শুনেছে থাকে, এরকম ভাবে শুনেছে তো। এখানে বলেছে এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব, সেটাকে আমি আর বলবো, আর এটা যেটা উলম্ব দূরত্ব সেটাকে আমি এইচ বলবো। আমাকে বার করতে হবে এইচ বাই আর এর ভ্যালুটা কত, কি দেয়া দিয়েছে না, এখানে যদি ইউ বেগে ছুড়ে, এটা বলে দিয়েছে তোমার এখানে, এখানে ইউ বেগে ছুড়লে এখানে বলছি বেগটা বলেছে ইউ বাই 2 হয়ে যাচ্ছে, এটাই বলে দিচ্ছে, আর কিছু বলে দেয়নি তো তোমার। তার মানে কি, তাহলে এখানে যদি ইউ বেগে ছুড়ে এখানে যদি থিটা হয়, তোমরা জানো এদিকে ইউ cos থিটা থাকে, তাই তো। আর সর্বোচ্চ বিন্দুতে তোমার ইউ sin থিটা যে টার্মটা, সেটা কিন্তু তোমার উপরের দিকে যে বেগ সেটা কিন্তু তোমার শূন্য হয়ে যায়। তার মানে ইউ cos থিটা থাকবে এখানে, এবং ইউ cos থিটা মানে হচ্ছে তোমার এখানে ইউ বাই 2 বলে দিই। তার মানে থিটা হচ্ছে 60 হাফ, হাফ মানে 60 ডিগ্রি, তাই না। থিটা 60 ডিগ্রি পেয়ে গেল, থিটা 60 ডিগ্রি পেয়ে গেলে তাহলে এবার এইচ বাই আর করবে, আর এইচ বাই আর মানে আমরা কি জানি, আমাদের ফর্মুলা থেকে আমরা জানি এইচ sin স্কয়ার থিটা বাই 2 কিন্তু আর এর এখানে ইউ স্কয়ার স্কয়ার কেটে যাবে, sin 2 থিটা। তাহলে এখানে কি চলে আসবে আলটিমেট sin থিটা বাই cos থিটা, মানে tan থিটা বাই 4, tan 60 মানে √3 বাই 4, এইচ বাই আর এর মানটা হয়ে যাবে √3 বাই 4, মানে এই অ্যানসার চলে আসবে। দেখ অঙ্কটা কি আমি বললাম যে সর্বোচ্চ বিন্দুতে বেগটা বলেছে হাফ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ বিন্দুতে বেগ বলতে অনুভূমিক যে বেগ সেটা ইউ cos থিটা একই থাকে আমরা জানি, তাই ইউ cos থিটা মানে হচ্ছে ইউ বাই 2, সেখান থেকে আমরা থিটার মানটা পেয়ে গেছি, এবারে এইচ বাই আর এর ফর্মুলা থেকে পুট করে দিয়েছি √3 বাই 4 পেয়ে গেলাম।
H ছয় এসছে আর মোটামুটি একটা কি দুটো হলো, তারপর ওদের তালিকায় দুটো একটা করবো, আর কি থাকলে হলো যেগুলো বাড়িতে পারবে সেগুলো রেখে দাও, বাড়িতে চেষ্টা করতেই হবে অবশ্যই। এগুলো পারবে না বলে মনে হচ্ছে সেরকম কিছু থাকলে বলো, যারা বিউটি ভার্সন আছে দেখে নাও একবার। আচ্ছা আমি 77 এরটা বলছি, তো পারবে 77? আমি বললাম তখন তোমরা উল্টাচ্ছ, তাহলে এটা উল্টাচ্ছ দিচ্ছি না, 77 এরটা দেখ একবার। আমি কিন্তু ইম্পর্টেন্ট আছে, গুরুত্বপূর্ণ আছে, ওই জন্যই বলছি 77 এর অঙ্কটা দেখো। একটি বলকে থিটার কোণে আনত করে ভিজির গতিবেগে ছড়া হলো। আচ্ছা, একই সঙ্গে একই বিন্দু থেকে একজন ব্যক্তি বলটিকে ধরার জন্য v0/2 গতিবেগে দৌড়াতে শুরু করলো। কি অবস্থা? একজন বলটাকে ছুঁড়েছে আর একজন ব্যক্তি সে ওই বলটাকে ধরার জন্য তার হাফ গতিবেগে, যে গতিবেগে বলটাকে ছুঁড়েছে তার হাফ গতিবেগে এই অনুভূমিক ভাবে দৌড়াতে শুরু করেছে। ওই ব্যক্তি কি বলটিকে ধরতে সক্ষম হবে? কি উত্তর হবে তোমাদের? আর যদি হ্যাঁ হয় তাহলে প্রক্ষেপণের মানটা হবে। না বলছো তুমি, ও তো নাই বলে দিচ্ছে, তাহলে ধর কোনো মানে কোনো অ্যান্সার প্রক্ষেপণের মানই থাকবে না। তুমি হ্যাঁ ধরো, তোমাকে বললাম হ্যাঁ ধরে করো, যে ধরো তাকে ধরতেই হবে বলটাকে, তাহলে প্রক্ষেপণের মানটা করো। দেখো না বলে দিলে সেক্ষেত্রে আর তোমার কোনো অ্যান্সার আসলেই যায় না, হ্যাঁ বলে তোমার করতে হবে, এটা আমি বলতে চাইছি। প্রবলেমটাকে ক্লিয়ার করে সবাই, যারা ইংলিশ ভার্সনটা ওই জন্য আমরা পড়েছি যারা জিনিসটা, এখান থেকে এই ছুঁয়েছি এটা যাচ্ছে বলটা, আর এই দিকে যাচ্ছে v0/2, v0 না v0, আচ্ছা এই দিকে তোমার v0 গতিবেগে ছুঁয়েছে আর এইদিকে v0/2 গতিবেগে একজন বলটিকে ধরার জন্য যাচ্ছে। এখানে বলছে এই যে ব্যক্তিটা যেটা যাচ্ছে সে কি বলটিকে ধরতে সক্ষম হবে? ধরে নাও হ্যাঁ, একে ধরতেই হবে এই বলটাকে। তাহলে বলছি প্রক্ষেপণের মানটা কত, এই কোণের মানটা কত? আরে এর তো সময় লাগবে না, একে ওপরে উঠতে হবে আবার নামতে হবে, এর তো এবার ডাইরেক্ট যাচ্ছে, ধরতে পারবে? কি মনে হয় তোমাদের? ধরতে পারবে তাই তো? ধরাতেই হবে, ধরতে পারবে, ধরাতে হবে, আমাদের থিটার মান বার করতে হবে। ওই জন্যই অঙ্কটা দিলাম। তো তার মানে হচ্ছে দেখো, আমি তাহলে এটা বলবো যে এই যে ডিস্টেন্স যেটা আমরা আর বলি হরাইজন্টাল রেঞ্জ, সেই রেঞ্জের মান কত হবে? আমরা এখানে রেঞ্জ মানে এক্স মানে ভিটি, ভিটি মানে কি এখানে কি v0/2 ইনটু টাইম অফ ফ্লাইট, কি লিখবো তো? যদি ধরতে হয় ব্যক্তিটাকে তাহলে আর ইকুয়াল টু v0/2 ইনটু টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে তুমি জানো 2u sin 0/c, আর আর এর মান কত তোমরা জানো? ওই যে বলো v0 স্কয়ার sin 2 থিটা বলো এগুলো বাই g ইকুয়াল টু v0/2 ইনটু এর মান কত? টুয়াইস v0 sin থিটা বাই g। তাহলে এখানে সব v0 দেখো সব কেটে যাচ্ছে, জি কেটে যাবে। হ্যাঁ, তাহলে sin 2 থিটা ইকুয়াল টু sin থিটা आ যাচ্ছে। কি বাবা, কি অবস্থা! হ্যাঁ, 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ মানে cos 60, তাহলে থিটা 60 ডিগ্রি।
মানে 60 ডিগ্রি করে ছুঁড়লে তবেই ওই ব্যক্তি বলটিকে ধরতে সক্ষম হবে। তাহলে এখানে উত্তর হবে হ্যাঁ এবং 60 ডিগ্রি, সি অ্যান্সার। তাহলে আমরা, তুমি একটা বল ছুঁড়ে দিয়েছো, তোমার বন্ধুর বলটাকে ধরার জন্য যাচ্ছে, তোমাকে কত বলে ছুটতে হবে, সে কোণের মানটা আমরা পেয়ে গেলাম। এবং কিভাবে বার করলাম, যে হরাইজন্টাল রেঞ্জ, রেঞ্জ মানে কি, ভেলোসিটি ইনটু টাইম, টাইম মানে টোটাল টাইম অফ ফ্লাইট, আর রেঞ্জের ফর্মুলা তোমরা জানো, জাস্ট ক্যালকুলেশন করে যাচ্ছি না। আর ও তো প্রথমেই বলে দিয়েছে না, তার অর্থে অ্যান্সার কি হবে, আমাদের সি অ্যান্সার কি হবে। এই তোমরা বুঝতে পারছো তো? না, ইংলিশ ভাষা হলো কিন্তু বেঙ্গলি অঙ্কগুলো কিন্তু ভালো আছে, হ্যাঁ আমি ইংলিশটাও দেখছি, কিন্তু একটা অঙ্ক করে দিচ্ছি। আর তোমাদের কিছু অসুবিধা আছে এখান থেকে স্টাডি মেটেরিয়াল থেকে, যারা বেঙ্গলি ভাষা আছে তাদেরকে বলছি, তাহলে বলো দেখি তোমাদের টাইমে দেখি এরকম বলো। তোমাদের থাকলে বলতে পারো, আমি সেটা বলেছি। এটা পড়বেন, এগুলো সব বুঝতে পারবে, প্রথমে একদম কোনো অসুবিধা নেই বলেই মনে হচ্ছে। আমি তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, 58 লাস্টেরটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু অঙ্কটা ভালো দেখে মনে হলো। 58 আমি অঙ্কটা বলছি, দেখো যারা বাংলা ভার্সন আছে তাদের সঙ্গে আমি বলছি, দেখো এই অঙ্কটা দেখতে পারো। 58 আমি ইংলিশ ভার্সন 58 আছে। বলেছে দুটো two particles AB are projected simultaneously in the direction as shown in figure. তো পার্টিকেলকে এরকম ভাবে ছুঁড়েছে, একজনকে ছুঁড়েছে এরকম ভাবে, এবং সেক্ষেত্রে BA ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আরেকজনকে ছুঁড়েছে এই দিক দিয়ে, এটা সোজা ভাবে ছুঁড়ছে, আমার বাঁকার মতো নয়। BB হচ্ছে 10√3 মিটার পার সেকেন্ড এবং তার অ্যাঙ্গেল বলে দিচ্ছে 60। যদি if they collide in air, ধরো তারা এখানে এয়ারে collide করছে for 2 সেকেন্ড, t equal to 2 সেকেন্ড ধরে কলিশন করছে, then angle theta equal to how much? কোশ্চেনটা বুঝো ভালো করে, দুটো পার্টিকেলকে দুদিক থেকে ছুঁড়েছে, দেখতে পেয়েছো দুজনের দু রকম ভেলোসিটি, একজনকে থিটা অ্যাঙ্গেলে একজনকে 60 অ্যাঙ্গেলে, তারা বলছে দুজনে দুজনকে সংঘর্ষ করছে বায়ুতে, কতক্ষণ ধরে, t equal to 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে সংঘর্ষ করছে। তাহলে বলছে থিটার মানটা কত, তাই কিভাবে বার করবে, তোমাকে অপশন দিয়েছে এখানে, এই থিটার মানের জন্য অপশন দিয়েছে তোমার 30 ডিগ্রি, বি হচ্ছে 45 ডিগ্রি, সি হচ্ছে তোমার 53 ডিগ্রি, ডি হচ্ছে তোমার 37 ডিগ্রি। বলো কোনটা হবে? কোনটা হবে বলো, কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? তারা দুজনে দুদিক থেকে শুনেছে, ওপরে বলছে 2 সেকেন্ড ধরে সংঘর্ষ করছে, তাহলে বলছে এই থিটার মানটা কত হবে, বাকি সব দেওয়া আছে দেখতে দিয়েছে নিশ্চয়। তার মানে সংঘর্ষ করবে, তার মানে তাদের আমি দূরত্বটা, আমি এইদিকে দূরত্ব বলতে আমি এক্স ধরি,
কারণ ওপর দিকে যে কম্পোনেন্ট মানে VA sin থিটা, আমি তো জানি না থিটা, সেটা মাস্ট বি ইকুয়াল টু এর যে উপর দিকে কম্পোনেন্ট সেটা হবে VB sin 60 ডিগ্রি। এটা আমরা বললাম যেহেতু তারা সংঘর্ষ করছে বলি, তাহলে এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট A আর B এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেই দুটো আমরা সমান করছি। যেহেতু কলিশন করছে বলতে তারা কলিশন করছে মনে হচ্ছে তারা বি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা সমান করেছে। তো বি এর মান আমাদের দেওয়া আছে 25 sin থিটা, আর ভিবি এর মানটা আমাদের দেওয়া আছে 10√3 sin 60 মানে হচ্ছে √3/2। তাহলে sin থিটা ইকুয়াল টু 5 আর 3 15, 15/25 মানে হচ্ছে 3/5 মানে 0.6। তাহলে 3/5, হ্যাঁ, তাহলে থিটার মানটা তোমার নিয়ে ইকুয়াল টু হচ্ছে sin 45 এর মান হচ্ছে sin 30 হচ্ছে 0.5, হাফ হাফ মানে কত 0.5, তো 0.5 এর থেকে বেশি মানে sin 45 ও যাবে না আবার, এটা 1/2 মানে হচ্ছে বেশি যাবে 1/1.4 যদি আপনি 7 এর কাছে চলে আসেন তাহলে তার মান মিডলে থাকবে মানে 30 আর 45 এর মিডিল, তার মানে এখানে তোমার 37 পড়ে যায়। যেহেতু তারা কলিশন করছে এখানে লিখবে যে ফর কলিশন এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট সমান হতে হবে, এবং আমাদের ডি অপশন চলে আসছে ডি। আরেকটা অঙ্ক করছি দেখো 54, তোমাদের ওই ইংলিশ ভার্সনে এটা দেখো, এটা খুব ভালো অঙ্ক। আমি অঙ্কটা বলছি তোমাদের জন্য, দেখো অঙ্কটা আমি ছবি এঁকে দিচ্ছি। এটা তোমার গ্রাউন্ড লেভেল, এখানে একটা পার্টিকেলকে ছুটছে, এ পার্টিকেল 10 মিটার পার সেকেন্ড গতিবেগে এবং 60 অ্যাঙ্গেল একটা পার্টিকেলকে ছুটছে, আর ঠিক তার উপরে বি পয়েন্টে একটা পার্টিকেলকে হরাইজন্টাল ভেলোসিটি দিয়েছে 5 মিটার পার সেকেন্ড এইচ সাইডে এইচ। তো বলছে এও তাহলে বলছে এখানে এসে পড়ছে, আর এও এখানে এসে পড়ছে একদম সি পয়েন্টে, তারা বলছে দুজনে একসাথে এসে পড়ছে। একসাথে এসে পড়ছে, তো বলছে তাহলে হাইটটা কত হবে, এইচ এর মান বার করতে হবে, বুঝতে তো। এখান থেকে কি হয়েছে অ্যাঙ্গুলার প্রজেকশন দিয়েছে আর এখান থেকে হরাইজন্টাল প্রজেকশন দিয়েছে, এবং তাহলে একটা এইচ হাইটে তারা একসঙ্গে কিন্তু পড়ছে সি পয়েন্টে, তাহলে বলছে এইচ এর মানটা কত হতে হবে, কি করবে তাহলে ভালো দেখি জিনিসটা। একসাথে এসে পড়ছে তখন তাহলে টাইম অফ ফ্লাইটটা হচ্ছে সেম, হরাইজন্টালের ক্ষেত্রেও যা অ্যাঙ্গুলারের ক্ষেত্রেও সেম। হরাইজন্টালের ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট আমাদের কত ধরি আমরা, ওই যে আমরা করেছিলাম ফর্মুলা টি ইকুয়াল টু √2h/g এই সাইকেল জন্য। আর এর ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট তোমরা জানো 2u sin θ/g, টাইমটা তো সেম, যেহেতু তারা বলেছে যে তাহলে এখান থেকে তোমরা এইচটা পেয়ে যাবে, কিছুই নেই, সব দেওয়া আছে তুমি দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ এখানে স্কয়ার করবে, তাই তো স্কয়ার করার দরকার নেই, বাই 10 2 into 10 sin of 60 মানে √3/2 by 10
সব 10 গুলো কাটো, তাহলে √, h/5 ইকুয়াল টু এইদিকে এসছে √3, তাহলে both সাইডে স্কয়ার করো, তাহলে h ইকুয়াল টু 15, তাহলে h ইকুয়াল টু 15 মিটার চলে এলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে টাইম অফ ফ্লাইটটা সেম ধরলাম, সেম ধরে আমরা দেখলাম যে এর ক্ষেত্রে 20/h আর এর ক্ষেত্রে হচ্ছে এটা, ধরে আমরা এই মানটা বার করলাম। আরে এটা তোমরা করেছো, আমি থিওরিতে বলেছি, ঠিক আছে? ঠিক আছে, কি প্রজেক্টাইল বুঝতে পারছো তো? এই প্রজেক্টাইল থেকে অনেক অঙ্ক থাকে, এ থাকে অঙ্ক অনেকটা। লাস্ট একটা অঙ্ক করছি, যেটা তোমাদের বাংলা মিডিয়ামেও আছে আর ইংলিশ মিডিয়ামেও আছে। বাংলা মিডিয়ামে 75 আর ইংলিশ মিডিয়ামে হচ্ছে 42। 75 বাংলাতে, ইংলিশে হচ্ছে 42, একই অঙ্ক। বললাম না, অনেক রকমের একই অঙ্ক থাকে। 75 এদিকে আর এদিকে হচ্ছে 42। দেখো ইংলিশে 42, বেঙ্গলিতে 75, একই অঙ্ক। বুঝেছি? A projectile can have the same range for two angle of projection. If T1 T2 are the time of flights in the two cases, the product of the time of flights is proportional to. মানে প্রক্ষেপ সীমাটা একই, দুজনের ক্ষেত্রে, কিন্তু টাইম অফ ফ্লাইটটা বলতে আলাদা। তাহলে এখানে 2u sin θ পাইছি প্রথম ক্ষেত্রে, এটা অন্তত তো আলাদা করবে তো। আর সেম রেঞ্জ বলেছে, তার মানে কি, একটা তোমার থিটা অ্যাঙ্গেলে করলে আর একটা তোমার 90 মাইনাস থিটা, আমাদের সেম রেঞ্জ হয়, তাই না? এটা থিটা 90 মাইনাস থিটা সেম রেঞ্জে হয়, তার মানে সেটা t2 টা হয়ে যাবে, তাহলে 2u sin of 90 মাইনাস থিটা, থিটা মানটা বাই g, তার মানে 2u cos থিটা বাই g। এবার বলছে এই t1 t2 প্রোডাক্টটা তাহলে বলছে কার সঙ্গে সমান হবে, তো তাহলে ফর u স্কয়ার sin theta cos theta by g square, that is equal to u square 2 sin 2 theta by g square। তার মানে এটাকে কি লিখতে পারবো, 2 r by g, 2 r by g। তাহলে আমাকে এখানে কি বলেছে, t1 t2 proportional to r, তো আমরা এটা কি লিখতে পারছি, t1 t2 proportional to r। যেহেতু সেম রেঞ্জ বলেছিল, সেম রেঞ্জ তখনই হয়, থিটা 90 মাইনাস থিটাতে সেম রেঞ্জ হয়, তখন টাইম অফ ফ্লাইট দুটো আলাদা হবে, একটা থিটা একটা 90 মাইনাস থিটা, এর প্রোডাক্টটা বলেছে তার সঙ্গে সমান হবে, না t1 t2 প্রপোর্শনাল টু r। এখানে অপশন ছিল অনেকগুলো, তো তোমাদের সি অপশনটা বা যে যার জি অপশনে এসছে দেখে নাও। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো জানি যে সেম রেঞ্জ কখন হয়, যখন থিটাতে চললেও যে রেঞ্জ হয়, 90 মাইনাস থিটাতে চললেও সেম রেঞ্জ হয়। তাহলে t1 এর মানটা আমরা থিটাতে লিখেছি, t2 এর মানটা আমরা 90 মাইনাস থিটায় লিখেছি, t1 t2 প্রোডাক্ট করে নিই, সেটা আমরা দেখিয়ে দিলাম, আর এর সঙ্গে প্রপোর্শনাল। এটাই চেয়েছি উত্তর, আর কিছু নয়। তো যার যেটা উত্তর হবে তোমরা দেখে নাও, আর তার কিছু কোশ্চেন তাহলে বলো, অথবা আমি এখানেই শেষ করতে দাও। আর কারো কিছু কোশ্চেন থাকলে বলো, নেক্সট দিন আমাদের নিউটনস ল অফ মোশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই প্রজেক্টটা এটা টোটালি কমপ্লিট হয়ে গেল। কারো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই বলো, অনলাইন করছি যারা আছো, তাহলে কারো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই বলো।
ওই খাতাটা দিন তিন করে একদিন একটা আছে। হ্যাঁ এগুলো বাড়িতে পড়তে হবে, বই থেকে না পড়লে না খাতা দেখতে পুরো ক্লিয়ার তো যাক, এখানে একটু থাকছে তাহলে বলতো। আজকের ক্লাস এখানে শেষ, ওকে। Skills are not fixed. It's not much like a showing for those insights. You have an opposed with Sarah. Sorry, could you? এই শোন, হচ্ছে যে এবারে আমাদের ফিজিক্সের পরীক্ষা কবে হওয়ার কথা ছিল, কবে বলেছিলাম? হবে। এক মিনিট। হ্যাঁ স্যার, ওই ফিজিক্সের কোশ্চেনটাকে আজকে দিয়ে গেছেন তো? আজকে আজকে তো নয়, আজকে